রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে। জন্মদিবস উপলক্ষে যেটা গতকাল আমরা পার করে এসেছি, যেহেতু কলেজ ছুটি ছিল কালকে, সেই জন্য আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়েছে আমাদের এই কনফারেন্স রুমে। আমরা স্বল্প পরিসরে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। প্রথমে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। তারপর কিছু গান, কিছু কথায় আমরা সার্বভৌম কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি। প্রথমে আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর সুভাষ রায় মহাশয়কে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। স্যার, সঙ্গে অন্যান্য অধ্যাপকরাও আপনারা এসে স্যারকে সহযোগিতা করবেন। এবং আমরা কিছু ভুল রেখেছি, অধ্যক্ষ মহাশয় মাল্যদান করার পরে আপনারাও রবীন্দ্র মূর্তিতে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। हाँ शिवबाबू को फोन कर, हाँ बोलना। हाँ থাকার জন্য হচ্ছে হচ্ছে কিশোর ছাত্রছাত্রীদের মধ্যে কেউ এসো, একজন এসো, এসো এসো ছাত্রছাত্রীদের যাও। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের পর্বের পরে আমি এবার মঞ্চে আজকের এই অনুষ্ঠানের সভাপতির পদ অলঙ্কৃত করার জন্য কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর সুভাষ রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমাদের কলেজের গভর্নিং বডির সদস্য বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মিলন মণ্ডল মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি। গভর্নিং বডির অন্যতম সদস্য ডক্টর পরিতোষ মণ্ডল মহাশয়কে মঞ্চে
উপবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটি নাম নয়, রবীন্দ্রনাথ মানবতার আর এক নাম। রবীন্দ্রনাথ এমন একটি কণ্ঠ, এমন এক লেখনী যাকে একটি যুগের প্রতিনিধিত্ব বলা যায়, যিনি সমস্ত মানব জাতির, গোটা বিশ্বব্যাপী জনমানসের প্রতিনিধি স্বরূপ। তার সাহিত্য সাধনা, তার মনন ভাবনা, মানুষের কল্যাণকারী চিন্তা, সমস্ত কিছু মিলিয়ে তিনি মানবতার কবি, মানুষের কবি। সেই কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরে আমরা সকলে ধন্য। আমরা তার জীবনের বিভিন্ন দিক, সাহিত্য সাধনার, সঙ্গীত চর্চার, শিল্প সাধনার, অর্থাৎ সমগ্র জীবনের কর্মসাধনার নানা দিক নিয়ে খুব সংক্ষেপে কিছু আলোচনা করব, শুনব। সেই সঙ্গে তার সঙ্গীতের ঝলক, তারও পরিচয় আমরা পাব। প্রথমে আমি আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর সুভাষ রায় মহাশয়কে প্রারম্ভিক আলোচনা এবং স্যার কবির কৃপণ কবিতা আমাদের শোনাবেন। এই সময়ের উপযোগী একটি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের যে সমস্ত কবিতা, তার মধ্যে অন্যতম কৃপণ। এই কবিতাটিও এমন একটি কবিতা যা আমাদের অন্তরাত্মার পরিশুদ্ধিকে মেপে দিতে পারে। আমরা আত্মার শুদ্ধির জন্য যতবার কবিতাটাকে পাঠ করব, ততবার নতুন মনে হবে। ফলে এই সময়ে দাঁড়িয়ে, বিশ্বব্যাপী রণহুঙ্কারের মাঝখানে দাঁড়িয়ে, এই অহংকার সর্বস্ব সময়ে দাঁড়িয়ে আমরা যদি রবীন্দ্রনাথকে যথাযথভাবে স্মরণ করি, তাহলে আমরা নিজেদেরকে বুঝতে পারব আমাদের অহমিকার কতখানি বাড়বাড়ন্ত, সেটাও বুঝতে পারব। স্যার, শুভ অপরাহ্ন। উপস্থিত সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং আমার আদরের ছাত্রছাত্রীবৃন্দ, পেছনে যারা হাসাহাসি করছো, প্লিজ তোমরা একটু চুপ করো। কারণ আমরা যে কাজটা আজকে করছি বা যে সময়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি, সেটা খুব সাধারণ সময় নয়। দেশে এখন একটা অ্যাবনর্মালিটি চলছে, অস্বাভাবিক পরিস্থিতি চলছে। সেই অস্বাভাবিক পরিস্থিতির সামনে বা পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ কিন্তু খুবই বেশি প্রাসঙ্গিক। যদিও কবি যখন জীবিত ছিলেন, সেই সময় তিনি প্রত্যক্ষ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধ। তারপরে কবির দেহ চলে যাওয়ার পরেও আরেকটি বিশ্বযুদ্ধ বিশ্ব প্রত্যক্ষ করেছে। এবং আমরা আজকে যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, সেই সন্ধিক্ষণ কিন্তু খুব একটা শান্তির আবহ প্রকাশ করছে না।
সুতরাং আমাদের যেটা করা উচিত, মানবতার ধর্ম, যেটা রবীন্দ্রনাথ তার চর্চা, অনুশীলন, গবেষণা ও প্রচার করেছেন তার সারা জীবন। তিনি একটা প্রবন্ধ লিখেছেন, প্রবন্ধটা একেবারে খুব ছোট প্রবন্ধ না, একটি বই আকারে প্রকাশ হয়েছে, যেই বইটির নাম মানব ধর্ম। তো আমরা যদি রবীন্দ্রনাথের প্রবন্ধ সমগ্র দেখি, সেখানেও আমরা দেখতে পাব যে তার চিন্তা, তার ভাবনা, তার দৃষ্টিভঙ্গি আমাদের সাধারণ মানুষের চাইতে অনেক গভীর, অনেক অন্তর্ভেদী এবং অনেক উন্নত। রবীন্দ্রনাথের যে প্রবন্ধগুলো রয়েছে, সেই প্রবন্ধগুলো আমরা যদি আমার মনে হয় প্রতিটি ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিটি বাঙালির মন দিয়ে পড়া উচিত, একবার নয় বারবার। কারণ রবীন্দ্রনাথকে বোঝা খুব সহজ কথা নয়, রবীন্দ্রনাথের কথাগুলো খুব সহজ, কিন্তু তার ভাবনাটা যে উচ্চ মার্গে, সেখানে পৌঁছতে গেলে কিন্তু আমাদেরকে অনেক অনেক চিন্তা করতে হবে। তবে দেখতে হবে যে রবীন্দ্রনাথ যে কথাটা লিখলেন, যে একটি বাক্য লিখেছেন, হয়তো তার পেছনে আমাদের 100খানা বাক্যের চিন্তা ভাবনা থাকে। তার মানে তোমরা ছোটবেলায় যে ভাব সম্প্রসারণ করতে, সেই ভাব সম্প্রসারণটা করতে হবে, না হলে ওই লেখাটা শুনতে ভালো, বুঝতে ভালো। ঠিক আছে, রবীন্দ্রনাথের প্রবন্ধর কথা বললাম, সেগুলো এরকম। সবচাইতে বেশি রবীন্দ্রনাথ যে বিষয়ে জনপ্রিয়, আমরা বলি তাকে বিশ্বকবি হিসেবে, তার কবিতা নদীর মতন সাবলীল। তিনি কিভাবে এগিয়ে চলেছেন, কবিতা তার নিজের গতিতেই এগোবেন। আমরা একটু পরে তহিদুল স্যার একটা কবিতা আবৃত্তি করবেন, সেই কবিতাটা যদি আমরা শুনি, নির্ঝরের স্বপ্নভঙ্গ, আমরা দেখব যেন সত্যি একটি স্রোতস্বিনী, একটি নির্ঝরিণী ঝর্ণা বয়ে যাচ্ছে। শুধু প্রাকৃতিক নয়, শব্দের ব্যবহারগুলোও দেখতে হবে। কবি হিসেবে তিনি অতুলনীয় একটা ঐশ্বর্যের অধিকারী। এটা আমি মনে করি, এটা যদি শুধুমাত্র অভ্যাসের ফসল নয়, ঈশ্বরের অকৃত্রিম দান বলতে পারি তার উপরে। তিনি জন্ম থেকেই কবি। যখন 4 বছর বয়সে প্রথম কবিতা লিখলেন, সেই কবিতা যেমন সুন্দর, এবং উনি ছোটবেলা থেকে যে কবিতাগুলো লিখে এসেছেন, পরবর্তীকালে আমরা যদি দেখি যে যুবা বয়সে যখন লিখছেন, তখন বাংলায় লিখছেন না, লিখছেন মৈথিলি ভাষাতে লিখছেন অসাধারণ সমস্ত কবিতা, গান। তারপরে যখন আবার বাংলায় লিখছেন, তিনি যে লিখছেন, অন্যান্য কবিরা তাকে হিংসা করছে, কারণ তাদের কলম থেকে সেই লেখা কখনো বেরোচ্ছে না। রবীন্দ্রনাথ যুগের পর যুগ, উনি একটা দীর্ঘ জীবন বেঁচেছিলেন। 80 বছর ধরে যে বালকটি 4 বছর বয়সে লেখা শুরু করেছেন, সেই মানুষ, সেই মহামানব 80 বছর বয়সে মৃত্যুর আগে পর্যন্ত লিখে যাচ্ছে। এবং সেই লেখাগুলো এমন সমস্ত ভাবে
চীন ভাবের জন্ম দিচ্ছে। আমরা জানি কবিকে 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল দেওয়া হলো। গীতাঞ্জলি বাংলায় লেখা, তারপরে সেটাকে ইংরেজি করা হলো। ইংরেজি করা জিনিস বাংলা থেকে যখন ইংরেজি করা হয় তখনই তার অর্ধেক রস শুষ্ক হয়ে যায়। তো ইংরেজি হওয়ার পরেও বিদেশে যেভাবে সেটা সমাদৃত হলো এবং প্রথম সংস্করণেই উনি কিন্তু পেয়ে গেলেন নোবেল প্রাইজ। এবং এশিয়ার তখন কেউ পায়নি। এশিয়ার প্রথম সাহিত্যে নোবেল প্রাইজ পাচ্ছেন রবীন্দ্রনাথ। কবি আমরা যদি ছোট গল্পের দিকে তাকাই, ছোট গল্পে যদি আমরা তাকাই, ছোট ছোট সেন্টেন্সে তার মধ্যে এমন সমস্ত কোনো কোনো জায়গায় খুব রসবোধ রয়েছে, কোনো কোনো জায়গায় রয়েছে যে বাক্যের ব্যবহার, সেগুলো আমাদের প্রতিদিনের জ্বলন্ত সমস্যাগুলোকে এত সহজভাবে আমাদের চোখের সামনে উপস্থাপন করছে এবং পাশাপাশি একটা দিক ইঙ্গিত করছে যে এই দিকে চলো। আমরা চলি না, আমরা দেনা পাওনা করি, পড়ার পরে আবার পণপ্রথার নিমজ্জিত হই। আমরা নানা রকম আমাদের তো শিক্ষা, বললাম যে আমরা তো রবীন্দ্রনাথ একটা শ্মশ্রুগুম্ফ সন্নিহিত এখানে একজন ভদ্রলোককে চিনি, যিনি একটি আলখাল্লা বা জব্বা টাইপের পরে আমাদের সামনে উপস্থিত হন। হ্যাঁ, যেন ওই 25শে ডিসেম্বরে আছে লাল রঙের পরে সান্টা ক্লজ যেরকম আসেন, সেই রকম একজন ভদ্রলোক মনে করি। উনি জাদু দিয়ে কবিতা আমাদের মধ্যে দেন এবং আমাদেরকে জাদুতে বশ করে রাখেন, কিন্তু তা নয়। আমাদের জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি সমস্যা তিনি ভোগ করেছেন। তিনি জমিদারের ছেলে ছিলেন, ঠিকই আছে, নিজে জমিদার ছিলেন, সেটাও ঠিক আছে, কিন্তু তিনি যে সমস্যা, যে কষ্ট, যে দুঃখ, যে শোক সারা জীবন ধরে বহন করেছেন, আমাদের মতন কেউ সেরকম লক্ষ্য করেনি। আমাদের হৃদয়কে একটা শোক পেলে আমরা ভেঙে পড়ি, মেরুদণ্ড ভেঙে পড়ে, আমরা মাটিতে পড়ে যাই। উনি নিজের জীবদ্দশায় কত লোককে, নিজের আত্মীয় স্বজন, পুত্র পত্নী, সবাইকে, কন্যা সবাইকে হারিয়েছেন। তা সত্ত্বেও নিজের কর্মে অবিচল ছিল, কোথাও তার গুণগত মানের কোথাও ক্ষয় হয়নি। আমরা যদি রবীন্দ্রনাথ শেষ জীবনের দিকে পেইন্টিং শুরু করলেন, যখন পেইন্টিং দেখছি অবাক হয়ে যাচ্ছি, এ কোন রবীন্দ্রনাথ, কি ধরনের তার মধ্যে চিন্তা। প্রথমে পেইন্টিং সেমনি আমাদের যেরকম সবাই ছেলেমেয়েরা কি করে, একটা কাগজ নিয়ে আসে, রং পেন্সিল নিয়ে আসে, তারপর তার মধ্যে পেন্টিংস করে। উনি তা করছেন না, প্রথম দিকে কি করলেন, কবিতা লিখছেন, কবিতায় কাটাকুটি হয়েছে, সেগুলোকে কাটছেন, সেই কাটার থেকে একটা অবয়ব তৈরি করছেন। সেই অবয়বটা মানুষের মনে একটা নতুন ভাবনা প্রকাশ করছে। পরবর্তীকালে যখন উনি মোটামুটি আরও এই ব্যাপারে আরও উন্নত নিজের পারদর্শিতা লাভ করলেন, তখন আমরা তার কিছু পেইন্টিংস দেখছি, অসাধারণ সমস্ত পেইন্টিংস, যা বিশ্বের দরবারে একজন বিশ্ব স্তরীয় বা আন্তর্জাতিক স্তরীয় একজন শিল্পীর সম্মানও অধিকার করে। আমরা হাতে গোনা কয়েকটি উপন্যাস পেয়েছি তার কাছ থেকে, যে উপন্যাসগুলো আমাদের সমাজ জীবনে এমন প্রতিচ্ছবি তুলে ধরেছে, যা এখনো আমরা কোনো জিনিস আলোচনা করবার সময় কুমুর কথা বলি। আমরা সেই সমস্ত গোড়া উপন্যাসের কথা বলি, ঘরে বাইরে কথা বলি,
তো সেগুলো কিন্তু, সেই উপন্যাসগুলো কিন্তু রবীন্দ্রনাথ লিখে গেছেন। সেই জন্যই ভয় হয়, যদি চর্চা না হয় তাহলে আমাদের মধ্যে থেকেই দাবি উঠবে একটা লোক, একজন লোক কি করে এত প্রতিভার অধিকারী হতে পারেন। কিন্তু রবীন্দ্রনাথ তার 80 বছরের জীবনে নানা ফিল্ডে সমস্ত জায়গাতে তার স্বাক্ষর রেখে গেছেন। তিনি নিজে নাচতে জানতেন না, এক সময় অসাধারণ সমস্ত নৃত্যনাট্যের জন্ম দিয়েছেন। এখনো পর্যন্ত আমার জানা নেই খুব বেশি নৃত্যনাট্য রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি দেখে। শ্যামা, চণ্ডালিকা, চিত্রাঙ্গদা, পর 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 তারই। আমরা অবাক হয়ে যাই যখন দেখি রবীন্দ্রনাথ ঋতু নিয়ে, ঋতু মানে হচ্ছে আমাদের পরিবেশ পরিস্থিতি নিয়ে যখন দেখছেন, তখন দেখতে পাচ্ছি যে গ্রীষ্মের উপরেই অন্তত দেখা যাচ্ছে 100খানা তার গান রয়েছে। বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রত্যেকটার উপরে কয়েকশো গান আছে। প্রকৃতি পর্যায়েই তোমরা গীতবিতান যারা দেখেছ, প্রকৃতি পর্যায়ের গানগুলো দেখবে কত গান রয়েছে, এবং সেগুলো আমাদের ঋতুকে বুঝতে, তার বৈশিষ্ট্যকে বুঝতে, আমাদের প্রাকৃতিক চরিত্র বুঝতে, প্রাকৃতিক মানে আমি বলছি আমাদের বাংলার প্রকৃতিকে বুঝতে খুব কাজে। তাহলে আমরা একজন সম্পূর্ণ মানবকে দেখতে পেলাম, একজন মহামানবকে দেখতে পেলাম রবীন্দ্রনাথের মধ্যে। সেই মানুষটিকে আমরা কি করছি না, ভুলে যাচ্ছি। কেননা বাঙালির রোল মডেল রবীন্দ্রনাথ হচ্ছে না, বাঙালির রোল মডেল এখন অন্য কেউ হয়ে যাচ্ছে। বাঙালির রোল মডেল রবীন্দ্রনাথ হওয়া উচিত, এবং রবীন্দ্রনাথের সঠিক চর্চা হওয়া দরকার। প্রত্যেকে আমরা জানি, তোমরা যারা এই 12 পর্যন্ত বাংলা পড়েছ, প্রত্যেকে প্রতি বছরই একটা দুটো করে কবিতা পড়েছ, কি ছোট গল্প পড়েছ, কিন্তু সেগুলো হৃদয়ঙ্গম করেনি ভালো করে। রবীন্দ্রনাথ নিজে তার জমিদারির পয়সা দিয়ে, আমি পরিষ্কার বলছি, কেননা তিনি নোবেল দিয়ে যে প্রাইজ পেয়েছিলেন, নোবেল প্রাইজের যে পয়সা, সেই পয়সা একটা কোঅপারেটিভ ব্যাংকে রেখেছিলেন। সে কোঅপারেটিভ ব্যাংক ফেল করে গেছিল। কোঅপারেটিভ ব্যাংক ফেল করেছিল কারণ তিনি চেয়েছিলেন সেই ব্যাংকের থেকে লোন নিয়ে চাষিরা এবং ছোটোখাটো যারা উদ্যোগী তারা ব্যবসা করতে পারবে, শিল্প গড়ে তুলতে পারবে। হয়নি। কিন্তু তিনি তার বাবার যে ব্রহ্মচর্য আশ্রম রয়েছে সেইখানে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করলেন। তোমরা অনেকেই হয়তো আমাদের কলেজ থেকে কয়েকবারই নিয়ে যাওয়া হয়েছে শান্তিনিকেতনে। বোলপুরে তোমরা দেখে এসছো, নিজের কাছে নিজের বোলপুরের শান্তিনিকেতন দেখে এসছো, শ্রীনিকেতন দেখে এসছো। বোলপুর এখন সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে, যেটা নিজের পয়সায় বিদেশ থেকে সমস্ত অধ্যাপকদের নিয়ে এসেছেন, তাদের পড়িয়েছেন, খাইয়েছেন, রাইয়েছেন। ছাত্রছাত্রীদের, দেশের সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসছেন। এই ইন্দিরা গান্ধী ওখানকার ছাত্রী ছিলেন, অমর্ত্য সেন ওখানকার ছাত্র ছিলেন, সত্যজিৎ রায় অল্প সময়ের জন্য ছাত্র ছিলেন। তাহলে এরকম প্রচুর যারা বেরিয়েছেন ওখান থেকে, তারা কিন্তু কৃতজ্ঞ। আমি যেটা বলতে চাইছি যে তিনি শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত সেটা কিন্তু পরিষ্কার, তারা একটা মডেল তৈরি করে নিজে সেখানে স্থাপন করে দিয়ে এসছেন। তো সেই ব্যক্তি, সেই মহামানবের গান যখন শুনি আমরা মোহিত হয়ে যাই, তখন যে কথা ওই ব্রহ্মচার্য উপাসনা স্থলে লেখা আছে গেটে, সে কথা আমারও মনে হয়, তিনি আমার প্রাণের আরাম, আত্মার শান্তি। তো তাকে 164তম জন্মজয়ন্তীতে আমার তরফ থেকে, আমার কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের তরফ থেকে, সমস্ত শিক্ষক শিক্ষিকার তরফ থেকে আভূমি আর অনুষ্ঠিত প্রণাম জানাচ্ছি। আমরা প্রার্থনা করছি যাতে আমরা আরো অনেক বেশি করে রবীন্দ্র অনুরাগী হয়ে উঠি। এই কথা বলে আমি আমাকে যেটা আর একটা কাজ দিয়েছে সেই কাজটাতে যাবো। একটু চল।
খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কৃপণ বলে একটি কবিতা আছে, সেই কবিতাটা বলছি। একেবারে সহজ কবিতা, বাচ্চাটা অনেক সময় পড়ে, কিন্তু মানেটা যেটা বললাম, মানেটা কিন্তু আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি, ঠিক আছে, নিজে কিছু শেখার জিনিস রয়েছে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাখবো ভালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ঘনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে না। মুড়ি কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। একে বলল খুব এর বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমি আমার সকল শূন্য করে। নমস্কার। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজ এই মাহেন্দ্রক্ষণে রবীন্দ্রনাথের সার্বিক একটা আলোচনা, স্বল্পায়তনে, খুব সংক্ষেপে হলেও প্রতিটা বিষয়ের প্রতি তিনি অন্তত ছুঁয়ে গেছেন। আমরা একটা ধারণা পেলাম যে রবীন্দ্রনাথ কে, তার পরিচয় কি। আমরা শুধু জানি যে রবীন্দ্রনাথ বিশ্বকবি, এই শব্দটাই যথার্থ নয়। রবীন্দ্রনাথ কথাকার, শুধু তার কথা আমরা শুনি তা নয়, সঙ্গীতকার, সুরকার, সমস্ত দিকে সাহিত্য, শিল্প, সংস্কৃতিতে এমন কোনো দিক নাই যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু না কিছু অংশ পাবই। কথা যেখানে পৌঁছই না, কথা দিয়ে আমরা যে কথার সঙ্গে ব্যক্ত করতে পারি না, ভাব প্রকাশ করতে পারি না, সেগুলো প্রকাশ হয় সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীত সেই অবনতিতে আমাদের পৌঁছে দেয়। তাই কথার থেকে সুর, সঙ্গীত অনেক বেশি গুরুত্ব পেয়ে যায়। আমরা স্যারের কথা শুনলাম। এবার আমাদের এক ছাত্রী, 4th সেমিস্টারে পড়ে, স্নিগ্ধা প্রামাণিক, তার কাছ থেকে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই
তোমায় দেখতে আমি পাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পারে চোখ মেলেছি বাহির পারে আমার হৃদয় পারে চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই তোমায় দেখতে আমি পাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই তোমায় দেখতে আমি পাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান গাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই তোমায় দেখতে আমি পাই বাহির পারে চোখ মেলেছি বাহির পারে আমার হৃদয় মানে চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই তোমায় দেখতে আমি পাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে এমন সুন্দর একটি পরিবেশে এমন একটি স্নিগ্ধ গান আমরা স্নিগ্ধার কণ্ঠে শুনলাম মনোরম হিয়ার মাঝে লুকিয়ে রাখা সত্যি সত্যি মন থেকে শ্রদ্ধা করা তাকেই বোঝায় হিয়ার মাঝে লুকিয়ে রাখা। আর রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক ব্যক্তিত্ব, শুধু কবি বলবো না, যথার্থ মানুষ। মানুষ মানে মানবতার ধারক বাহক। আমরা জানি বাংলা সাহিত্যে 1910 থেকে 1920
বা আরও স্পেসিফিক বললে 1900 থেকে 1920 পর্যন্ত এই 2 দশক রবীন্দ্র সাহিত্যের স্বর্ণযুগ। এই সময় রবীন্দ্রনাথের অসংখ্য গান, কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প আমরা পেয়েছি। এই সময়েই আমরা জানি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে 1913 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছে। তার স্বীকৃতি বিশ্বব্যাপী, সেই স্বীকৃতি বাংলা ভাষায় লিখেও যে নোবেল প্রাপক হওয়া যায় তার প্রমাণ তিনি আমাদের কাছে রেখে গেছেন। সেই গীতাঞ্জলি সম্পর্কে আমরা কয়েকটি কথা শুনবো আমাদের কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ভাস্করচন্দ্র সরকার মহাশয়ের কাছে। গুড আফটারনুন। শুরু থেকেই প্রোগ্রাম হচ্ছে, আমাদের স্যার বললেন, স্যার নিজের ভাষণে গীতাঞ্জলির কথা বললেন। আমি গীতাঞ্জলি নিয়ে কয়েকটা কথা বলবো, যেটা যে আমরা সহজে গীতাঞ্জলি জানি, তো কোথাও পড়লে বলে গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। বাট যদি আমরা ওয়েস্টার্ন পার্সপেক্টিভ থেকে ভাবি, ওনাদের কাছে ইউরোপিয়ান কান্ট্রি, ওরা যথেষ্ট ডেভেলপ, they know each and every person. In fact, the Renaissance that happened in Bengal in 1900, that happened in England around 15 to 1600. যে রেনেসাঁ আমাদের এখানে 1900 সালের হয়েছে, সেটা সেখানে হচ্ছে 1600 সালে। তারা যথেষ্ট অ্যাডভান্স। তো তাইলে আমি বলি কয়েকটা কথা। সেটা যখন ওই নোবেল কমিটি রবীন্দ্রনাথ টেগোরের নাম যখন হাইলাইট নমিনেট করেন, তখন তো একটা কথা বলেছে যে দ্য গীতাঞ্জলি contain the poem that are profoundly sensitive, fresh and beautiful verse, and Tagore's consummate skill in making his poetry a part of Western culture. যেখানে তারা বলছে যে টেগোর যেভাবে তার লেখার মধ্যে যে ফ্রেশ সেন্সিটিভ আসপেক্টগুলো তুলে ধরেছে, সেটা ইস্টার্ন নয়, ওয়েস্টার্ন কালচারকে রিপ্রেজেন্ট করছে। এবার আমরা একটু সার্ভে করি গীতাঞ্জলিটা নিয়ে। আমরা খুব সহজে জেনে যাই যে গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ পেয়েছে এবং গীতাঞ্জলি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। ইটস ভেরি সিম্পল, বাট ব্যাপারটা তা নয়। বাংলায় যখন গীতাঞ্জলি ওয়াজ রিটেন ইন বেঙ্গলি, ইট কন্টেন্ট 157 poems, 157খানা কবিতা। বাট when it was translated into English, it contained only 103, 103টে কবিতা। Among them, only 53 were translated directly from Gitanjali Bengali. মাত্র 53খানা গীতাঞ্জলি বাংলা বই থেকে ট্রান্সলেট করা হয়েছে, and rest 50 have been translated by Rabindranath Tagore himself from the other collection of poems like গীতিমাল্য, নৈবদ্য, খেয়া এটসেট্রা। এইরকম বিভিন্ন কবিতা সংকলন থেকে ট্রান্সলেট করে 50খানা পয়েম ট্রান্সলেট করে ইংলিশ গীতাঞ্জলিতে ইনক্লুড করেছে। শুধু তাই নয়, এটা যখন ইংরেজিতে পাবলিশ করা হয় ওই ইংল্যান্ডে ইন্ডিয়ান সোসাইটি অফ লন্ডন, সেই পাবলিশার্সের থ্রু দিয়ে যখন পাবলিশ করা হয়, তখন খুব একটা মজাদার ব্যাপার ঘটে যায়। সেটা হচ্ছে যে আমরা একটা সাবানের অ্যাড দেখি, করিনা কাপুর বা ক্যাটরিনা কাইফ ব্যবহার করছে, আমরা খুব সহজে মেনে নিই। আমরা জানি তারা ব্যবহার করছে, তারা সামান্য কিছু টাকার জন্য অ্যাড করছে। বাট গীতাঞ্জলি যখন ইংরেজিতে ট্রান্সলেট করা হয়, তখন ঠিক এইরকমই একটা অনুঘটক ঘটেছিল। সেটা হচ্ছে W.B. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি আয়ারল্যান্ডের আইরিশ পয়েট, কিন্তু সেই সময় যথেষ্ট নাম খ্যাতি অর্জন করেছেন। এবং তিনি যখন গীতাঞ্জলি ইংলিশ ট্রান্সলেশনটা নিজে যখন পড়ছেন, পড়ে তিনি দু একটা কমেন্ট করেছেন। তিনি বলেছেন, "These lyrics display in their thought a world I have dreamed in all my life long." মানে আমি আমার সারা জীবনে যেরকম পৃথিবী বা যেরকম বিশ্বের স্বপ্ন দেখেছি, ঠিক সেরকম বিশ্ব আমি এই গীতাঞ্জলির মধ্যে খুঁজে পাচ্ছি। এবং শুধু তাই নয়, তিনি এতটাই প্রভাবিত হয়েছেন যে তিনি এক একটা পয়েম রাত ধরে পড়তেন। শুধু তাই নয়, পড়ার সাথে সাথে যখন গীতাঞ্জলি পাবলিশ হয়, তার যে ফরওয়ার্ড বা ইন্ট্রোডাকশন, সেটা কিন্তু W.B. ইয়েটস নিজে লিখেছেন। এবং সেটা ওই গীতাঞ্জলির গুণগত মানকে আরও বাড়িয়ে দিয়েছে। দ্যাট মিনস ওই যে একটা ভালো বিখ্যাত লোক অ্যাড করেছে, দ্যাট মিনস আমি মানে বুঝে গেলাম যে এই সাবানটা বা এই শ্যাম্পুটা ভীষণ ভালো। ঠিক W.B. ইয়েটস যখন এটার জন্য ইন্ট্রোডাকশনটা লেখে, তখন ওয়েস্টার্ন রিডাররা তাদের কাছে মনে হচ্ছে যখন W.B. ইয়েটস সার্টিফাই করছে, তাহলে নিঃসন্দেহে পয়েন্টগুলো খুব ভালো হবে। তাহলে অবভিয়াসলি সবাই কী করছে, পড়ার চেষ্টা করছে বা পড়ার জন্য এগিয়েছে। তারপরে গীতাঞ্জলি বিকেম
Gitanjali became so much thought-provoking that Tagore was awarded the Nobel Prize in Literature in 1930. সবাই জানি আমরা ছোট থেকেই জেনে এসেছি। তারপরে কয়েকটা কথা, making him the first non-European, first African as well as the first Indian to receive the honor. এর আগে ইউরোপিয়ান কান্ট্রির রাইটার ছাড়া নন ইউরোপিয়ান কোনো কান্ট্রির রাইটার কিন্তু সেই প্রাইজ পায়নি। শুধু নন ইউরোপিয়ান নয়, এশিয়া থেকেও কেউ পায়নি, আর ভারত থেকে তো একদমই নয়। এই ছিল গীতাঞ্জলির ইন্ট্রোডাকশন সেকশন। এবার যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডে আসি, এটা লেখা হচ্ছে এটা গীতাঞ্জলি বাংলা পাবলিশ হচ্ছে 1910 সালে অগস্ট মাসে। সে সময় কি হচ্ছে, রিটেন ডিউরিং ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, আমরা তখন স্বাধীনতা সংগ্রামের জন্য চলছে, আমাদের দেশে স্বাধীনতা চাই চলছে। তার সাথে রয়েছে ডিপ স্পিরিচুয়াল ইন্ট্রোস্পেকশন কম্বাইন্ড উইথ ন্যাশনাল কনসিয়াসনেস, এই যে জাতীয়তাবাদকে উন্মোচন করতে হবে, মানুষকে অনুপ্রাণিত করতে হবে। এবং সে সময় পার্ট অফ বেঙ্গল রেনেসাঁ, ওই যে রেনেসাঁ ইংল্যান্ডে 15 বা 16 সেঞ্চুরিতে ছিল, সেটা তখন আমাদের বাংলাদেশে সবে মাত্র ঢুকছে। ন্যাচুরালি কি হচ্ছে যে এ পিরিয়ড অফ কালচারাল, স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল রিভাইভাল ইন কলোনিয়াল বেঙ্গল, মানে সে সময় কলোনিয়াল বাংলা নতুনভাবে সাহিত্যকে নতুনভাবে দেখছে, নতুনভাবে গঠন করার চেষ্টা করছে। এবার যদি আমরা গীতাঞ্জলি শব্দ দুটোকে ভাঙি, তাহলে দেখা যাবে গীতাঞ্জলি, গীতা অ্যান্ড অঞ্জলি দুটো শব্দ থেকে জয়েন করে গীতাঞ্জলিটা করা হয়েছে। গীতা মানে আমরা এক হিসেবে গান জানি, গানকে আমরা গীত বা গীতা বলে থাকি। আর একটা কথা হচ্ছে গীতা হচ্ছে বেদব্যাস বা গীতার যে প্রভাব, মানে তিনি যখন এটা লিখছেন গীতাঞ্জলির কবিতাগুলো, তো ওই কবিতাগুলো যখনই পড়বো বা অ্যানালাইজ করবো, আমি কয়েকটা লাইন অ্যানালাইজ করবো, তাহলে সেখানে দেখতে পাবো যে গীতা, উপনিষদ, এই সব জায়গায় যে সমস্ত জ্ঞানের বাণী ভাণ্ডার রাখা রয়েছে, সেইগুলো রবীন্দ্রনাথ নিজের মতো করে কবিতাগুলোর মধ্যে ব্যবহার করেছেন। শুধু তাই নয়, Gitanjali is an anthology of devotional lyrics which mainly deals with God and human soul, God and nature and the soul, individual soul and humanity. এই যে আমাদের কাছে ঈশ্বর, আত্মা, এইগুলো আমরা যদি গীতা, রামায়ণ পড়ি, তাহলে আমরা বুঝতে পারি যে আত্মা বলে কিছু এক্সিস্ট করছে, আমাদের মৃত্যুর পরেও কিছু রয়েছে। মৃত্যু শুধু আমাদের বডিটা শেষ হচ্ছে, কিন্তু আমাদের সোলটা ইমমর্টাল থেকে যাচ্ছে। তো এই সমস্ত আসপেক্ট আমরা এখানে পাচ্ছি। এইগুলোর মাধ্যমে দ্য ইম্প্যাক্ট অফ উপনিষদিক থটস, মানে উপনিষদিক ভাবনা চিন্তার প্রভাব এখানে চলে আসছে। These poems are the realization of God through self-purification, love, constant prayer, devotion, dedication. মানে এখানে এই পয়েন্টগুলোর মাধ্যমে বোঝানো যাচ্ছে যে আমরা গডকে সবাই পেতে পারি, ধনী গরিব নির্বিশেষে পেতে পারি। এর জন্য টাকা খরচ করার প্রয়োজন নেই। কী করতে হবে? সেলফ পিউরিফিকেশান, নিজেকে সংযত রাখতে হবে, ভালোবাসতে হবে, কনস্ট্যান্ট প্রেয়ারটা করে যেতে হবে, ডিভোশন, ঈশ্বরের প্রতি আমার উৎসর্গ করা টাইম, ফুল, পুজো, এগুলো সব ঠিকঠাক রাখতে হবে, ডেডিকেশন। তাইলে দেখা যাবে যে আমরা খুব সহজেই ঈশ্বরকে পেয়ে গেছি বা ঈশ্বরের কাছে পৌঁছে গেছি। এছাড়াও বেশ কিছু থিমেটিক আসপেক্ট নিয়ে যদি আমরা আলোচনা করি গীতাঞ্জলি, দেখা যাবে গীতাঞ্জলি তো স্পিরিচুয়াল আসপেক্ট, ওই যে আমরা মরে যাই, আমাদের দেহ পরিবর্তন হয়, কিন্তু আমাদের আত্মাটা থেকে যায়। সেই স্পিরিচুয়াল সেন্স আমরা যদি একটা লাইন অ্যানালাইজ করি, তাহলে বোঝা যাবে আই এম হিয়ার টু সিং দি সংস, দি যেটা ইউ হবে আর কি, মানে আমাদের প্রেজেন্ট টাইমে, ইন দিস হল অফ দাইন আই হ্যাভ এ কর্নার সিট, যে আমি ঈশ্বরের কাছে এসে বলছি আমি তোমার জন্যই, তোমার উদ্দেশ্যেই গান গাইতে চাই, এবং এই উদ্দেশ্যে আমি এই পৃথিবীর একটা কর্নার বা একটা অংশে এসে দাঁড়িয়ে রয়েছি। এর পয়েন্ট, এই গীতাঞ্জলির পয়েন্টগুলোর মধ্যে কীভাবে মর্টালিটি আর ইমর্টালিটি তুলে ধরছেন, যে আমরা জানি কি যে মানে মৃত্যু টেম্পোরারি নয়, দেহটা শেষ হয় বাট সোলটা থেকে যায়। তো তিনি বলছেন দ্য ডে ইজ নো মোর, দ্য শ্যাডো ইজ আপন দ্য আর্থ, ইট ইজ দ্যাট আই গো টু দ্য স্ট্রিম টু ফিল মাই পিকচার। মানে এখানে ডেথকে কীভাবে প্রেজেন্ট করছে, ডেথ ইজ পোর্ট্রেইড নট অ্যাজ দ্য এন্ড বাট অ্যাজ দ্য হোম কামিং, যে আমি মৃত্যু মানে শেষ নয়, অ্যাকচুয়ালি ইট উইল বিগিন সামথিং নিউ। তারপর আমরা তিনি বারবার জোর দিয়ে বলেছেন প্রকৃতির মধ্যে ঈশ্বর রয়েছে, বা প্রকৃতির মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে পেতে পারি। তো তিনি গীতাঞ্জলির থ্রু আউট দ্য গীতাঞ্জলি তিনি বেশ কয়েকটা ইমেজারি রিলেটেড টু নেচার কন্টিনিউয়াসলি ব্যবহার করে গেছেন, যেরকম হচ্ছে ইমেজারি অফ রিভার্স, স্কাইজ, সিজনস অ্যান্ড ফ্লাওয়ার্স টু এক্সপ্রেস দ্য ডিভাইন দ্যাট ইজ প্রেজেন্ট ইন নেচার, আমাদের প্রকৃতিতে যে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তি রয়েছে। তিনি বলছেন একটা কবিতা, গীতাঞ্জলির একটা কবিতাতে, the morning sea of silence broke into ripples of bird songs and the flowers were all merry by roadside.
তো এটা রিফ্লেক্ট করছে লাইনটা, ইট রিফ্লেক্টস টেগোরস বিলিভ ইন দ্য হারমোনি অফ নেচার, যে এই প্রকৃতির মধ্যে প্রচুর শান্তি রয়েছে, প্রচুর সুখ রয়েছে। এটাকে তোমাকে যদি পেতে হয় তাহলে সেই প্রকৃতির উপরে তোমাকে ভরসা করে সেই প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে হবে। তিনি বলছেন, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার দ্য হেড ইজ হেল্ড হাই, যেটা বিখ্যাত একটা নভেলও লেখা হয়েছে, দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, গানও হয়েছে, অ্যালবামও হয়েছে, যে যেখানে আমার মনের মধ্যে ভয় থাকবে না, আমি মাথাটাকে উঁচু করে ফেস করবো, তাইলে আমি প্রাপ্তির দিকে, পূর্ণতার দিকে এগিয়ে যাবো। এবার এই হচ্ছে গীতাঞ্জলি। এবার গীতাঞ্জলির যে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স আদৌ আছে, মানে নোবেল প্রাইজটা তো ভুল করে দিয়ে দেয়নি তো, তা তো নয়। তো বলছে, গীতাঞ্জলি ইন্ট্রোডিউসড ইস্টার্ন মিস্টিক্স টু দ্য ওয়েস্ট ইন এ ওয়ে অফ গ্রোয়িং ইন্টারেস্ট ইন স্পিরিচুয়ালিটি। আপনারা যদি ওই বিদেশে যান, সেখানে মানুষের শরীর খারাপ হলে জাদু, গুণি, টোটকা এগুলোর উপরে তারা ডিপেন্ড করে, তারা ডিরেক্টলি হসপিটাল যায়, অপারেশন করে ঘর বসে। কিন্তু আমাদের দেশে তিল না, এখনো যদি দেখবেন ঘরে নতুন বাচ্চা জন্মেছে, কপালে টিপ দিয়ে দেবে। এই হচ্ছে মিস্টিসিজম দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য লেস ডেভেলপড কান্ট্রি লাইক দ্যাট। তো আমাদের এই দেশে যে মিস্টিক্স, এইগুলোর কিন্তু একটা গ্রাউন্ড রয়েছে, মানে এটা এমনি নয়। আপনারা যদি বেদে দেখেন, আপনারা যদি মহাভারতে দেখেন, আপনারা যদি উপনিষদে দেখেন, তাহলে দেখা যাবে যে এদের কোনো না কোনো কিছু না কিছু একটা গুরুত্ব রয়েছে, যেটা আমরা করেছি এবং করার পরে পরবর্তী সময় লাভবান হয়েছে এবং এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। তো আমাদের এই যে মিস্টিক্সগুলো, এই মিস্টিক্সগুলো সেই ওয়েস্টার্ন কান্ট্রিতে পৌঁছাচ্ছে, গ্রোয়িং ইন্টারেস্ট ইন স্পিরিচুয়ালিটি। অ্যাকচুয়ালি তাদেরও যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্যাপার, মৃত্যু মানে শেষ নয়, আত্মা থেকে যায়, শরীর চলে যায়, তাদেরও কাছে এই ব্যাপার বা এই ভাবনাগুলো খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তাছাড়া the Gitanjali influences thinkers and writers like Romain Rolland, W.B. Yeats, বিভিন্ন মানে ইউরোপিয়ান রাইটারগুলো যারা গীতাঞ্জলি পড়ে, গীতাঞ্জলির কবিতাগুলো বুঝে প্রচুর প্রভাবিত হয়েছেন এবং তারা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লিগাসি তৈরি করেছেন এবং তার পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলোকে তারা অনেক রকমভাবে নিজেদের মতো করে অনুকরণ করে লেখার চেষ্টা করেছেন। তারপরে Tagore becomes and remains a symbol of human spirit, transcending boundary of nation, boundary of religion, boundary of language. Ultimately, রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা নামে পরিণত হয়েছেন, এমন একটা ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, তিনি মানুষের পরিবর্তে একটা সিম্বল হয়ে গেছেন এবং এই সিম্বলটা কোনো সীমানা মানে না, কোনো ধর্ম মানে না, কোনো ভাষা মানে না। এই বাংলাদেশে আপরাইজিংয়ের আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটাও আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, এখন যেটা বর্তমানে পাল্টে গেছে বা পাল্টানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর এটাই হচ্ছে আমার গীতাঞ্জলির উপরে একটু আলোচনা। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাস্কর বাবুকে সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির মর্ম কথা ব্যাখ্যা করার জন্য। আমি নিজে একটি কবিতা শোনাবো, নির্ঝরের স্বপ্নভঙ্গ। তার আগে দু কথা বলে নিই কবিতার সম্পর্কে। আমরা যারা সাধারণ বাংলাটা বুঝি তারা সবাই কিন্তু রবীন্দ্রনাথের কবিতা পড়তে পারি, বোঝার ব্যাপারটা পরে কিন্তু পড়তে পারি। আপাত সারল্য, রবীন্দ্রনাথের কবিতার সহজ সারল্য, প্রতিটি শব্দ যেন আমাদের চেনা। তার কবিতা পড়ার জন্য আমাদের অভিধান প্রয়োজন হয় না, কাউকে জিজ্ঞাসা করা দরকার হয় না, কিন্তু আমাদের ভাবের গভীরতা বুঝে দিতে হয়। তার প্রথম দিকেরই একটি কবিতা, এরকম একটি কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আমরা জানি নির্ঝরিণী নদী, নদীর প্রবাহ, নদীর গতি, সেই গতির সঙ্গে মানব জীবনের গতিকে একীভূত করে দেওয়া। মানব জীবন, সমুদ্র, নদী এর যে গভীরতা, সেই রকমই গভীর। তো নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কয়েকটি মেসেজ রবীন্দ্রনাথ আমাদের দিয়েছেন। প্রথমত হচ্ছে যে প্রকৃতিকে আমরা দেখছি, সেই প্রকৃতির যেমন সীমা পরিসীমা নেই, তেমনি মানব জীবনেরও ওর সীমা পরিসীমা আমরা পাবো না, শুধু তার লয় ক্ষয় দিয়ে সেটা বিচার করা যায়। প্রকৃতির প্রভাব তাকে প্রভাবিত করেছিল, সেই জন্য তিনি বিভিন্ন কবিতা, গান, স্যার বললেন ঋতুকে নিয়ে নানা রচনা তার আছে, ঋতুনাট্য অনেকগুলো আছে। হ্যাঁ, প্রকৃতির প্রতিশোধ বলে আমরা একটা সুন্দর তার লেখা পাই। ফলে প্রকৃতি তার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল।
প্রকৃতির প্রভাবকে তিনি কোনোদিন অস্বীকার করতে পারেন। রবীন্দ্রনাথ শুধু বর্তমান নয়, অতীতের কথা যেমন বলেছেন, বর্তমানকে বিশ্লেষণ করেছেন, আর ভবিষ্যৎ সম্ভাবনাকে উন্মোচিত করে গেছেন আমাদের সামনে, যে আমরা ভবিষ্যৎকে কিভাবে পাব। ভবিষ্যৎ মানে হচ্ছে নতুন সুযোগ, নতুন কিছু করার সম্ভাবনাময় একটা পথ আমাদের সামনে খুলে দেয় ভবিষ্যৎ। সেই ইঙ্গিত এই কবিতার মধ্যে দিয়েছে। বাধা আসবে, প্রতিকূল অবস্থা আসবে, সেই সমস্ত বাধাকে, বিঘ্নকে, প্রতিকূলতাকে ছিন্ন ভিন্ন করে এগিয়ে যেতে হবে, সেই মেসেজ কবিতার মধ্যে আছে। ভাঙার পরেই আসে গড়া। নদীর এক কূল ভাঙে আর এক কূল আবার গড়ে ওঠে। জীবনেরও তেমনি, কিছু যদি ক্ষয় হয়, কিছু নতুন এসে আবার তাকে পূরণ করে দেয়। ফলে ভাঙা এবং গড়ার এই খেলা আমাদের জীবনে অনবরত চলতে থাকে। এই বিষয়টাকে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার মধ্যে দিয়ে সুন্দরভাবে কবি তুলে ধরেছেন। আবৃত্তি করতে পারি না, যাক আমরা চেষ্টা করব কবিতাটা শোনানো। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থরে থরে করি কাঁপিছে বুধর, শিলারাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় কাপড়ের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি উঠেছে যখন বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল পুড়াইয়া, রাম ধুনুয়া পাখা মুড়াইয়া। রবির কিরণে দেব হাসি ছড়াইয়া। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে গল কল, তালে তালে দেব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমরা গান আবৃত্তি এগুলো শুনছি, মাঝে মাঝে রবীন্দ্রনাথের সম্পর্কে দু চার কথা শুনব। আমি এবার হিস্ট্রি বিভাগের অধ্যাপক সুমিত বাবুকে দু চার কথা বলার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্রথমেই আজকে এই অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় অধ্যক্ষ মহাশয় এবং আমার এই সভামঞ্চে উপস্থিত আমার সহকর্মী ছাত্রছাত্রী সকলকে আমার অভিবাদন জানাই। আজকে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত হয়েছে। গতকাল ছুটি থাকার কারণে আজকে আমরা পালন করছি। আমার ভক্তি বিনম্র চিত্রে প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে। তৈতুলদা আমি কলেজে আসার পর আমাকে বললেন
যে সংক্ষেপে শুনে তুই একটি কথা বলো। আমি অনেকবার না করেছিলাম যে না আমি ঠিক পারবো না, বললেন তুমি দু একটি কথাই বলো। তো আমি বাংলা সাহিত্যের লোক নই এবং রবীন্দ্র চর্চাও আমি খুব বেশি করিনি, তবু ইতিহাসের ছাত্র হিসাবে ইতিহাসের নিরিখে রবীন্দ্রনাথকে চিনেছি, জেনেছি অনেক পরে, কিন্তু শৈশব থেকেই রবীন্দ্রনাথের প্রভাব কোথাও যেন ব্যক্তি জীবনে এসে যায়। রবীন্দ্রনাথ বলার পর আমি একটু নেট সার্চ করছিলাম, একটু দেখছিলাম, নিজেও কিছু শৈশবের স্মৃতি রোমন্থন করছিলাম যে ব্যক্তি জীবনে রবীন্দ্রনাথ কোথায় কোথায় প্রভাব ফেলেছে আমার জীবনে। রবীন্দ্র বিশেষজ্ঞ যারা আছেন তারা অনেক কথাই হয়তো বলবেন, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথের প্রভাব কতটা। তো প্রথমেই যেটা দেখতে পেলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই পাড়া কলসির হাড়ি, সে কোন শৈশবে পড়েছি। প্রসঙ্গক্রমে বলে রাখি আমি নদিয়ার সন্তান এবং তথ্যসূত্র যা বলছে এই কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছিলেন নদিয়াতে এসে, নদিয়াতে বসে। নদিয়ার সঙ্গে রবীন্দ্রনাথের একটা আত্মিক সম্পর্ক আছে। নদিয়ার কোন আত্মিক সম্পর্কের কারণ, রবীন্দ্রনাথের দিদির বাড়ি ছিল কৃষ্ণনগরের কাছাকাছি এবং শান্তিপুরের কাছাকাছি দিগনগর গ্রামে। সেই দিগনগর গ্রামে রাঘবেশ্বর মন্দিরের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের দিদির বাড়ি, এবং শিলাইত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জমিদারি ছিল সেই জমিদারিতে যাওয়ার জন্য তিনি প্রায়শই শান্তিপুরের ভাগীরথী গঙ্গার উপর দিয়ে, অর্থাৎ ভাগীরথীর ওপর দিয়ে তিনি শিলাইত হয়ে যেতেন। শান্তিপুরে একটি তীর্থক্ষেত্রই গড়ে উঠেছে রবীন্দ্র ঘাট বলে, সেখানে রবীন্দ্রনাথের কোনো একটি কবিতায় শান্তিপুরের বর্ণনাও তিনি দিয়েছেন। তা যাই হোক, কুমোর পাড়ার গরুর গাড়ি তিনি দিগনগর গ্রামের অর্থাৎ নদিয়ায় যখন এসেছিলেন এই কবিতাটি রচনা করেছিলেন, যেটি আমরা একদম শৈশবে পড়েছিলাম। দেখছিলাম আরেকটি কবিতা, আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ মহাশয় রয়েছেন এখানে, ওনার মুখে অঞ্জনা নদীর কথা প্রায়শই শুনে থাকি। এই অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, চন্দনী গায়, ঠিক আছে? তো সেই কবিতাটিও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এই নদিয়াতে বসেই, নদিয়াতে এসে। এ তো গেল একদম প্রাইমারি লেভেলে কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতা ব্যক্তি জীবনে প্রভাব ফেলার। আজও সেই কবিতাটি আমরা সবাই মরমে মরমে উপলব্ধি করি। আমার মনে পড়ছে যখন ক্লাস 5-এ পড়তাম, দুজন এনসিসি ক্যাডেট, হাসাহাসি করছো প্লিজ, যখন ক্লাস 5-এ পড়তাম একটি কবিতা, ছুটি, মাগো আমায় ছুটি দিতে বল। আজ এই জীবন মধ্যাহ্নে এসে কোথাও যেন আমরা ছুটি চাই, কোথাও যেন মনে হয় একটু একা থাকতে পারলে ভালো হয়, একটু নিজের মতো করে নিজের ছোট্ট কুটিরে একটু নিজের মতো ভাবনা চিন্তার মধ্যে থাকতে ভালো হয়। সেই ছুটি আমার ব্যক্তিগত জীবনে ব্যাপক, আমার কেন, আমার মনে হয় আমাদের সকলের ব্যক্তিগত জীবনে একটা ছুটি চাই আমরা, আমাদের প্রভাব আমাদের ফেলে রবীন্দ্রনাথ। আমি যখন ক্লাস 9-এ পড়েছি, আমি শৈশবের সেই সব স্মৃতিগুলো রোমন্থন করছিলাম। আমাদের সেই সময় মাধ্যমিক বোর্ডের যে বাংলা বই ছিল, আমার এখানে সহকর্মীরা অনেকেই হয়তো পড়ে থাকবেন দীনদান কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের দীনদান কবিতা, যেখানে সাধু নরোত্তমের গল্পের মধ্য দিয়ে দীনদান কবিতাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। আমি কয়েকদিন আগে আমাদের কলেজের স্টাফ রুমে ম্যাডাম এবং বাংলা বিভাগের সুজাতা ম্যাডাম এবং সুভাষদার সঙ্গে কবিতাটা নিয়ে চর্চা করছিলাম, দীনদান কবিতা। সেখানে মর্মটা কি ছিল যে একজন সাধু নরোত্তম, সাধু নরোত্তম বলা হচ্ছে তাকে, সেই সাধু মন্দিরে বসে পূজার্চনা করছেন, কিন্তু কবিতার মধ্য দিয়ে তিনি দেখাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে মন্দিরে কোনো দেবতা অধিষ্ঠান করেন না, দেবতা অধিষ্ঠান করে মানুষের ব্যক্তি হৃদয়ে। পূজা করো দেবতা, মানুষের পূজা করো, রবীন্দ্রনাথ তুলে ধরছেন। আমার মনে পড়ছে ক্লাস 10-এ আমার সহকর্মীরাও জানবেন এটা, যে
দেনা পাওনা বলে একটি ছোট গল্প ছিল, তৈদুলদা এখানে আছেন, বাংলা বিভাগের মিলনদা আছেন। দেনা পাওনা, সেখানে যে অনুপমার চরিত্র আজও আমাকে কাঁদিয়ে দেয়। সেখানে যে নিরুপমা, অনুপমা না, নিরুপমা, সেই নিরুপমা সেই সময়ে দাঁড়িয়ে, আমি ক্লাস 10-এ পড়ছি, নিরুপমার একটি গরিব পিতার সন্তান, তাকে বিয়ে দেওয়ার জন্য তার সংসারে কি পরিস্থিতি। অর্থাৎ রবীন্দ্রনাথ কোথাও যেন ব্যক্তি জীবনে আমার এই চলার পথে পাথে হয়ে আছেন। পরবর্তীকালে যখন ইতিহাসের ছাত্র হলাম, ইতিহাসের ছাত্র হয়ে দেখতে গেছি স্বদেশী আন্দোলন থেকে শুরু করে আমাদের নাইট উপাধি ত্যাগ, একদিকে জাতীয়তাবাদ, একদিকে আন্তর্জাতিকতাবাদ, একদিকে মানবতাবাদ, বিশ্ব প্রেমের পূজারী এই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে কোথায় না খুঁজে পায়। তিনি বঙ্গভঙ্গের প্রতিবাদে অরণ্যন দিবস এবং কি বলছে রাখি বন্ধনের উৎসবের সূচনা করছেন। আজও আমরা সেগুলোকে স্মরণ করি। আমি দেখতে পাচ্ছি এখানে তৈদুলদা বা আমাদের অধ্যক্ষ মহাশয় বলছিলেন 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি পেপড়ে লিখে নোবেল প্রাইজ পেয়েছিলেন। 1915 সালে সম্রাট পঞ্চম জর্জ তাকে নাইট উপাধি দিয়েছিলেন এবং 1919 সালে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আমি কয়েকদিন আগে আমার রিসার্চের কাজে একটি জায়গায় দেখেছিলাম, সেই সময় কমিউনিস্ট পার্টির সদস্যরা যারা জেলের মধ্যে কনসলিডেশন গঠন করেছিলেন, জেলের ভিতরে যে সমস্ত কয়েদিরা ছিলেন, সেই কয়েদিরা জেলের যে অখাদ্য কুখাদ্য খাবার দেওয়া হতো তার বিরুদ্ধে জেলের কয়েদিরা, বিশেষ করে কমিউনিস্ট কনসলিডেশন গ্রুপের সদস্যরা প্রতিবাদ করেছিলেন। সেইখানে রবীন্দ্রনাথ তিনি সহমর্মিতা প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ এখানে ভাস্কর বললেন, রবীন্দ্রনাথ সমস্ত ভাষার ঊর্ধ্বে, সমস্ত দেশের ঊর্ধ্বে, সমস্ত কালের ঊর্ধ্বে। রবীন্দ্রনাথ বিশ্বব্যাপী, রবীন্দ্রনাথের কোনো বেরিয়ার হয় না। ভাস্করের কথার মধ্য দিয়ে এলো যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, শুধু বাংলাদেশ নয়, আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি আর কথা বাড়াবো না, খুব সংক্ষেপে আমার যেটুকুনি বলার ছিল আমি বললাম। এই মঞ্চ থেকে আমি আমার কলেজের অধ্যক্ষ, আমি আমার কলেজের গভর্নিং বডির সমস্ত সদস্য এবং আমার কলেজের সহকর্মীদের কাছে আবেদন রাখছি, আমাদের কলেজের দ্বার প্রান্তে অর্থাৎ কলেজ থেকে ঘেটে ঢোকার মুখে যদি কোনো রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি তৈরি করা যায়, যেটা আমাদের বিগত ন্যাক টিমও এসে বলে গেছেন যে কলেজে একটি রবীন্দ্রনাথের মূর্তি নেই, তো সেখানে দাঁড়িয়ে সকলের উদ্যোগে যদি আমাদের কলেজে একটি রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি তৈরি করা যায়, এই প্রস্তাব আমি রাখছি। আগামী দিনে আশা করব এই প্রস্তাব বাস্তবায়িত হবে। যদিও আমাদের কলেজে রবীন্দ্রমুক্ত মঞ্চ আছে, তথাপি রবীন্দ্রনাথের নামাঙ্কিত বা রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি দিয়ে কি করা যায়, এটা আমার ব্যক্তিগত অনুরোধ রইল। ধন্যবাদ। এই প্রস্তাবটা রাখার জন্য আরো বেশি করে ধন্যবাদ দিচ্ছি। আমাদেরও যথার্থ সমর্থন আছে এবং স্যারের কাছে আমরা আবেদন সবাই মিলে জানালাম এটা। স্যার চেষ্টা করবেন, দেখবেন কীভাবে এটা করা যায়। ইতিহাসের অধ্যাপক হিসাবে তিনি তার দৃষ্টিভঙ্গি দিয়ে রবীন্দ্রনাথকে দেখলেন। শুধু ইতিহাস নয়, সমাজতাত্ত্বিকের দৃষ্টিভঙ্গিতে আমরা রবীন্দ্রনাথকে পাই। যারা বসে আছে এখানে, মেয়েরা বিশেষ করে, রবীন্দ্রনাথের লেখায় বিভিন্ন গল্পে, নিরুপমার কথা আমরা শুনলাম, শুধু স্ত্রীপত্র গল্পে মৃণালের কথা আমরা জানি। এরকম অনেক গল্প বা উপন্যাসে আমরা দেখেছি ব্যতিক্রমী নারী চরিত্রকে, নারীদের জাগরণের ব্যাপারটি, নারীদের অধিকার দিতে হবে। নারীকে কেন অধিকার দেবে না, তার কৈফিয়ত চেয়েছেন বিধাতার কাছে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। নারী অবহেলার পাত্রী নয়, নারী সকলের সমান অধিকার পেতে পারে, দেওয়া উচিত। ফলে নারী স্বাধীনতার কথা, নারীর সম্পূর্ণ ব্যক্তি স্বাতন্ত্র্য বজায় রাখার কথা তার উপন্যাস গল্পে আমরা অনেকগুলো পেয়েছি। পরে যারা এগুলো পড়ে দেখলে বুঝতে পারবে। আমরা এবার আমাদের কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক সুভাষিস ঠাকুরের
কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনব। গানের কথা মুখে সবসময় বলতে থাকলেও গান গাইতে হবে এটা শুনলে আমার ভয় হয় যে বেসুর হবে। তো আজকে এমন একটা দিন যে আমরা যে কোনো গান গাইতে পারি, মানে আজকের দিনে দাঁড়িয়ে ঘোর বৈশাখে যদি শীতের গানও কেউ গায় কেউ কিছু মনে করবে না। আমি শীতের গান গাইব না। এইগুলো অফ নয়, এই জায়গাগুলো অফ, কিছু না, আপনি কিছু বলবেন না। দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুপ্ত প্রাণ, আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত না গান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধন হারা। পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধন হারা। নৃত্য তোমার চিত্তে আমার মুক্তি দোলা করে যে দাম। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো গানের পাখা যখন শুনি বাধা বেদম তখন শুনি। গানের পাখা যখন খুলি বাধা বেদম তখন শুনি। যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে। যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে। বন্ধ ভাঙার ছন্দে আমার মৌন কাঁদন হয় অবসান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুপ্ত প্রাণ। আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত না গান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো। ধন্যবাদ শুভাশিসকে। আমি নিজেও আজ প্রথম ওর কণ্ঠে গান শুনলাম, জানতাম না যে এত ভালো গান করতে পারে। স্যার বললেন যে পারে বলেই আমি ওকে গিয়ে ওখানে বসেছিল, বললাম যে একটি গান করবে। তখনও জানতাম না যে এত ভালো গান আমরা শুনবো। যাই হোক, একটা ঘোষণা আছে আমাদের কলেজে এনএসএস বিভাগের তরফ থেকে। ভাস্করবাবু আমাকে বললেন বলতে 13ই মে আমাদের কলেজে থ্যালাসেমিয়া টেস্ট অনুষ্ঠিত হবে, একটা অনুষ্ঠানের পারপাসে। ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা সকলেই সেখানে রক্ত দিয়ে এই টেস্টটা করিয়ে নিতে পারবেন এবং একেবারে বিনা পয়সায়, কোনো পয়সা টাকা লাগবে না। শুধু তাই নয়, যদি কেউ মনে করে যে কোনো ছাত্র বা ছাত্রী তার বাড়ির
পরিবারের কোনো সদস্যকে নিয়ে সেই টেস্টটি করাবে সে সুযোগও আছে, তারা সেই সুযোগটি পাবে। তাই সকলের কাছে যারা এখানে আছো তোমরা ছাত্রছাত্রী, তারা শুনলে এবং এই কথাটি অন্যদেরকে একটু শোনাবে বা প্রচার করবে যে 13ই মে কলেজ ক্যাম্পাসে এসে একেবারে বিনা পয়সায় এমনই একটি টেস্ট যেটা সকলের করানো দরকার, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তাদের সুবিধার্থে তাদের আমরা যদি নিশ্চিন্ত করতে পারি যে থ্যালাসেমিয়ার বাহক আমি নই বা আর একজন নই, হ্যাঁ, তাহলে একটা সুরক্ষা তারা পেতে পারে। সেই জন্য অন্তত এই টেস্টটা সবার করানো দরকার। 13ই মে কলেজ ক্যাম্পাসে হবে, ঠিক আছে? সময় তো কলেজ 11টা থেকে, হ্যাঁ, তাহলে সকাল 11:30 আসবে, 12টার মধ্যে শুরু হয়ে যাবে। আচ্ছা, আমি এবার আমাদের কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মিলন মণ্ডল মহাশয়কে রবীন্দ্র ভাবনা সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ তরিকুদ্দা। আজকের এই সভার সভাপতি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা জানাই, এবং যাকে কেন্দ্র করে, যেই মহামানবকে কেন্দ্র করে আজকের এই বিশেষ অনুষ্ঠান, বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিনে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, তাকে নমস্কার জানাই। স্যার আলোচনায় অনেক কথা বলেছেন, আমরা অনেক কিছু জানলাম। ভাস্কর বাবু, সুমিত বাবু এবং তহিদুল্লাহর কবিতা এবং আলোচনার পাশাপাশি খুব সুন্দর মনোজ্ঞভাবে তিনি বলছেন যে রবীন্দ্রনাথ সম্পর্কে। আসলে সাহিত্যের ছাত্র হিসেবে আমরা যতটুকু জেনেছি, এখন মনে হয় যে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছুই জানি না বা এখনো অপূর্ণতা রয়ে গেছে। মানে স্যার একটা কথা বলছিলেন আলোচনায় যে রবীন্দ্রনাথকে যে জানা, যে আমরা যদি ভাবি যে সবকিছু জানলাম, এটা ভুল। মানে আমাদের জানার যেমন জীবনে কোনো শেষ থাকে না, শেখার কোনো যেন শেষ থাকে না। আমরাও দেখেছি যে রবীন্দ্রনাথের মানে পাঠ্যসূচিতে পড়ার বাদেও যেগুলো আমরা পড়েছি, সেখানে যে পূর্ণাঙ্গ রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথের দীর্ঘ 80 বছরের যে জীবন, সেই জীবনের কিন্তু অনেকগুলি পর্যায় রয়েছে। আমরা সকলেই প্রায় জানি তিনি জমিদার ঘরে জন্মেছেন, সেই সূত্রে যে টাকা পয়সার যে অভাব সেটা হয়তো তিনি পাননি, কিন্তু প্রত্যেকটি মানুষের যেমন ব্যক্তিগত জীবন থাকে, সাংসারিক জীবন থাকে বা ছাত্র জীবন যেমন থাকে, শুরু থেকে যে জীবনের যে বিভিন্ন পর্যায়গুলো, তো রবীন্দ্রনাথ তাই 80 বছরের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে 1861 থেকে 1941 পর্যন্ত সমগ্র প্রায় 4 বছর, স্যার বলে 4 বছর, 8 বছর বয়সে প্রায় লেখার হাত অনেকটা পাকা হয়ে গেছে রবীন্দ্রনাথের। হিন্দু মেলার উপহার যখন তিনি তখন লিখছেন, এবং একদম প্রথম দিকে যে বৈষ্ণবীয় যে ভাবধারা, যে ব্রজবুলি ভাষা, বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি যে ব্রজবুলি ভাষা, সেই ব্রজবুলি ভাষায় লেখা হচ্ছে, এবং তার সমগ্র জীবনের যে পর্যায়গুলো যারা সাহিত্যের ছাত্র তারা ভালো বুঝবে। কিন্তু একটা যেটা বিষয়, যে রবীন্দ্রনাথ তো একটা ছোট্ট বিষয় নয়, একটা বৃহৎ তার যে জীবন, সেই জীবনে যে সাহিত্যের ভাবধারা তো আছে, তাছাড়াও সাহিত্যের ভাবধারা বিশেষ করে যে কোন দিকটা তার মধ্যে আমরা পাই না। রবীন্দ্রনাথকে যদি আমরা একটু ভালোভাবে জানি, গভীরভাবে যদি ভাবি, তাহলে দেখতে পাবো যে রবীন্দ্রনাথ আমাদের জন্য, মানে শুধু ভারতবর্ষের জন্য নয়, সারা বিশ্বের জন্য তিনি কি না করেছেন। এবং বিশেষ করে শান্তিনিকেতন প্রতিষ্ঠা, বিশ্বভারতী প্রতিষ্ঠা, শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠা সারা বিশ্বের কাছে একটা দ্বার খুলে দিলেন, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মের ছেলেমেয়েরা খুব কম পয়সায় যেখানে উচ্চ শিক্ষা, একেবারে প্রাথমিক থেকে একেবারে শিশু শিক্ষা থেকে শুরু করে পিএইচডি মানে গবেষণা পর্যন্ত কাজ যেখানে শেষ করতে পারবে। শুধু আর্টস বা সায়েন্স নয়, তার সঙ্গে সঙ্গে কৃষি বিজ্ঞান, যেটা স্যার বলছিলেন যে কৃষি ক্ষেত্রে যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর বা ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ, সেই জন্য কৃষি ক্ষেত্রে উন্নতির জন্য তিনি তার নিজের সন্তানকে বাইরে পাঠাচ্ছেন, অর্থাৎ এগুলো পাঠাচ্ছেন সেখানে কৃষি বিজ্ঞান নিয়ে, কৃষির অত্যাধুনিক যে যন্ত্রপাতি বা কৃষি বিজ্ঞানের সাহায্যে কৃষি ক্ষেত্রে কিভাবে বিপ্লব আনা যায়
কিভাবে আমার দেশের মানুষ কৃষিক্ষেত্রে আরো জোয়ার নিয়ে আসবে, বেশি করে উৎপাদন করতে পারবে, সেই ভাবনাও কিন্তু রবীন্দ্রনাথের কাছে আমরা পাচ্ছি। শান্তিনিকেতনে যারা গেছে বা যারা দেখেছে তারাও দেখবে এখনো প্রত্যেক বছর সেখানে বিভিন্ন ধরনের মেলা হয়। এবং আরেকটা ব্যাপার যে আমাদের যে চিরাচরিত যে ধর্মের উপরে উঠে যে রবীন্দ্রনাথ যে মানব ধর্ম, এই মানব ধর্মের জয়গান তার বিভিন্ন রচনার মধ্যে তিনি গাইছেন। এবং আরেকটা বিষয় যে শুধু সাহিত্য ভাবনা তো নয়, তার যে শিল্প ভাবনা, সাহিত্যের ক্ষেত্রেও কিছু কিছু জিনিস যিনি সৃষ্টি করেছেন, সাহিত্যের নতুন নতুন সৃষ্টি তিনি করেছেন। স্যার যেমন বলেন যে গীতিনাট্য, নীতিনাট্য, তেমনই যে নাটকের ক্ষেত্রেও রূপক সাংগীতিক নাটক তিনি নতুন সৃষ্টি করছেন, ছন্দের ক্ষেত্রেও তিনি নতুন ভাবে প্রয়োগ করছেন। এইরকম নতুন নতুন সৃষ্টি, নতুন নতুন শব্দের সৃষ্টি, নতুন নতুন শিল্পের সৃষ্টি, সবকিছুগুলো মিলে একটা বৃহৎ একটা শিল্পের, অর্থাৎ সাহিত্য, সংস্কৃতি, দর্শন, কৃষি, বিজ্ঞান সব মিলিয়ে একটা পরিপূর্ণ রবীন্দ্রনাথকে কিন্তু আমরা পেতে পারি। সেই জন্য যে রবীন্দ্রনাথ আমাদের কাছে আজও যে প্রাসঙ্গিক এই কারণেই যে রবীন্দ্রনাথ শেষ নয়। রবীন্দ্রনাথের যে রচনা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের বিভিন্ন শিল্প, নাটক, কবিতা, উপন্যাস, গল্প সবকিছুর মধ্যে দিয়েই আমরা এখনো শিখে চলেছি। এখন আমরা শিক্ষা পাই যে মানুষের জীবনের শিক্ষা, চলার পথের শিক্ষা, সমস্ত কিছু কিন্তু রবীন্দ্রনাথের রচনার মধ্যে আমরা পাই। আরেকটা বিষয় যে রবীন্দ্রনাথ শুধু যে সাহিত্য নিয়ে ভাবছেন তা নয়, ইতিহাস নিয়ে ভাবছেন, বিজ্ঞান নিয়ে ভাবছেন, কৃষি বিজ্ঞান নিয়ে ভাবছেন, এবং মানুষের বিশেষ করে গ্রামীণ যারা মানুষ তাদের কথা ভাবছেন যে ক্ষুদ্র শিল্প বা হস্তশিল্প, সেগুলো নিয়েও তিনি শ্রীনিকেতনে নতুন একটা শিল্প যেটা তিনি তৈরি করছেন শ্রীনিকেতনে, সেখানেও তার নিজস্ব ভাবনার প্রয়োগ হচ্ছে। এবং পল্লী সংগঠন, পল্লী সমাজ, গ্রামীণ বাংলাকে কিভাবে আরো উন্নত করা যাবে সেটাও তার পল্লী ভাবনা থেকে আসছে। এবং শান্তিনিকেতনের থাকাকালীন আমরা জানি যে ওই যে আমরা একটা ছবি ছোটবেলায় সবাই হয়তো দেখে থাকবে যে ছোট্ট কবি যখন একটা জানালার শিক ধরে বাইরের প্রকৃতিকে দেখছে, রবীন্দ্রনাথ যেহেতু জমিদার বাড়ির সন্তান, সেহেতু ওই জানালা দিয়ে বাইরের প্রকৃতিকে দেখা, কবি যেহেতু জমিদার বাড়ির একটা শাসন ছিল, তার অন্ধ মহল, মহিলাদের আলাদা একটা মহল ছিল যেখানে পুরুষেরা যেতে পারতো না। কবিও তার জানালা দিয়ে সেই বাইরের জগৎকে সেই দেখা, কিন্তু প্রথম তার বাড়ির বাইরে যাওয়া তার বাবার হাত ধরে, দেবনাথের হাত ধরে কলকাতা থেকে শান্তিনিকেতনের পথে যাচ্ছে, অর্থাৎ ভোট ফিরে যাচ্ছেন। ভ্রমণডাঙ্গার জমিদারের কাছ থেকে যখন দেবেন্দ্রনাথ বলেন আমার এই জায়গাগুলো চাই, আমি এখানে প্রথমত যে ব্রহ্মাচার্য মানে ব্রাহ্মণ মানে যে প্রথম যে আশ্রমিক যে শিক্ষা ব্যবস্থা সেটা তৈরি করার জন্য কালক্রমে সেই ভুবনডাঙ্গার জমিদারদের কাছ থেকে সেই জায়গাটা তারা কিনে নিলেন, এবং ধীরে ধীরে আজকে যে বিশ্বভারতীর যে রূপ, শান্তিনিকেতন, শ্রীনিকেতনের যে রূপ আমরা দেখতে পাচ্ছি, এবং সারা বিশ্বে সেই রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র দর্শন ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা কি পাচ্ছি যে রবীন্দ্রনাথ শুধু যে কবি বা সাহিত্যিক তিনি নন, এবং আজকের যুগে দাঁড়িয়েও আমরা রবীন্দ্রনাথকে সমানে আমরা যে আলোচনা করে চলেছি, এটা রবীন্দ্রনাথের মানে বড় পাওনা। তার গল্প, তার উপন্যাস আমাদের প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছে। তৈমুল্লাহ বলছিলেন বা সুবিন্দু যেটা বলছিলেন যে দেনা পাওনা গল্প, শুধু গল্প এরকম নিরুপমার মতো মানে মেয়েদের কথা, নারীর অন্তর্মহলের কথা, কত কথাই না তার গল্প উপন্যাসে ফুটে আসছে। এবং যে এখন এই যে আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, যে যুদ্ধ, সবাই বলে যে রবীন্দ্রনাথ রোমান্টিক কবি, প্রেমের কবি। একটা রবীন্দ্রনাথকে সবসময় সমালোচকরা সবসময় সমালোচনা করে যে রবীন্দ্রনাথ শুধু প্রেমের কবিতাই লিখেছেন, শুধু প্রকৃতির ভাব নিয়ে কবিতা লিখছেন, তা কিন্তু নয়। এবং রবীন্দ্রনাথ যেটা সৃষ্টি করলেন, এই যে রবীন্দ্রনাথ যে একটা বলয় তৈরি করে দিয়ে গেলেন, বাংলা সাহিত্যে একটা রবীন্দ্র বলয়, সেই বলয়কে কিন্তু রবীন্দ্র পরবর্তী যারা কবি, যারা সাহিত্যে ছিল তারা ভালো করে জানবে, যারা আধুনিক কবি, বিশেষ করে সুধীন্দ্রনাথ, বিষ্ণুদেব থেকে শুরু করে এবং আধুনিক কালের যারা জীবনানন্দ দাস থেকে শুরু করে এবং এখনকার যারা কবি, যারা আধুনিক কবি, যারা রোমান্টিকতাকে বর্জন করছে এবং সাহিত্যের ক্ষেত্রে যারা বাস্তবতাকে নিয়ে আসছে। এবং 1910 থেকে বলছেন 1910 থেকে 20 রবীন্দ্রনাথের যে জীবনের যে একটা ঐতিহ্যময় পর্ব, সেখানেও তিনি দেখছেন যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18, এই যুদ্ধ
কিছু পূর্বেই 1916-তে তার বলাকা প্রকাশ হচ্ছে, এবং সেখানেও তিনি তার কবিতার মধ্যে যে যুদ্ধ বিরোধী যে ভাব, সেই ভাবটা কিন্তু তিনি আনছেন, এবং সেখানে তিনি গতিবাদের কথা বলছেন, গতিজাত্যের কথা বলছেন। অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রেও যে বিজ্ঞানকে কিভাবে মেশানো যায়, নিউটনের যে থার্ড ল, মানে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সেই গতিবাদের কথাও তার সাহিত্যের ক্ষেত্রে তিনি নিয়ে আসছেন, ইতিহাস চেতনা নিয়ে আসছেন। তার সবকিছু মিলে কিন্তু তিনি প্রতিনিয়ত নিজেকে রবীন্দ্রনাথ কিন্তু বারবার তিনি পরীক্ষা করছেন, তার রচনার মধ্যে, তার লেখার মধ্য দিয়ে পরীক্ষা করছেন। কখনো তিনি ছন্দ ভাবছেন, কখনো স্যার যেটা বললেন যে তিনি একটা জিনিস ভাবলেন যে এটা ঠিক লেখা হচ্ছে না, সেটা দিয়ে যখন কাটছেন, সেই কাটাটার একটা মূর্তি, একটা শিল্প তৈরি হয়ে যাচ্ছে, একটা আর্ট। হ্যাঁ, অর্থাৎ আর্ট ফর আর্টসে এই যে ভাবনাটা তার মধ্যে আমরা পাচ্ছি। তাহলে রবীন্দ্রনাথ আজও যে প্রাসঙ্গিক, তার এই কারণেই প্রাসঙ্গিক যে আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের ধ্যানে, আমাদের জ্ঞানে রবীন্দ্রনাথকে আমরা চোখ বন্ধ করলেই রবীন্দ্রনাথের সেই ভাবনা, তার দর্শন, তার যে কার্যকারিতা, তার যে শিল্প, তার নান্দনিকতা আমাদেরকে মুগ্ধ করে। এবং তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে, আধুনিক কালে আমি কিছুদিন আগে একটা শুনছিলাম যে ডাক্তাররা বলছে যে সমস্ত রোগীরা যারা কোমায় আচ্ছন্ন হয়ে গেছে, কোমায়, তাদেরকে খুব আস্তে আস্তে বলছে যে রবীন্দ্রসঙ্গীত শোনানো হচ্ছে তাদের কানের মধ্যে দিয়ে, যে খুব ধীরে ধীরে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে হচ্ছে। সেই রবীন্দ্রসঙ্গীত শোনার পর তারা ধীরে ধীরে স্বাভাবিকভাবে রিকভারি করছে, স্বাভাবিক জীবনে তারা ফিরে আসছে। তার মানে আমরা বুঝতে পারছি যে রবীন্দ্রনাথের যে সৃষ্টি, এবং সেই সৃষ্টি একটু অন্যভাবে যদি বলি, মানে যে উপন্যাস দেনাপনার মতো গল্প, আমরা কি সত্যি আজকে সমাজ থেকে আমরা বর্জিত করতে পারছি? আমরা কি পণপ্রথা বিরোধী? আমরা আজকেও কি সমাজ আমাদের পণপ্রথা মুক্ত হতে পেরেছে? যারা মেয়েরা আছে বা আমাদের পরিবারে যাদের কন্যা আছে, তারা কিন্তু বুকে হাত রেখে বলুক, আজকেও কিন্তু আমরা সেই পণপ্রথা সমানভাবে আমরা কিন্তু লালন পালন করে যাচ্ছি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হোক, আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। তাহলে রবীন্দ্রনাথ কত বছর আগে লিখেছে, তার প্রভাব কিন্তু আজকেও সমাজ বয়ে যাচ্ছে। তা এই যে ভাবনাটা, এই যে তার দর্শনটা কিন্তু সমানভাবে ভাবিত হচ্ছে। আরেকটা ব্যাপার যে নৈবদ্যের কিছু কবিতা এখন বর্তমান যে পরিস্থিতি, আমাদের যে ভারত পাকিস্তান যে যুদ্ধ, এবং এই যুদ্ধ ভাবনা নিয়ে রবীন্দ্রনাথ বারবার যে ভারতবর্ষের কিভাবে উন্নতি হবে, দেশের কিভাবে উন্নতি হবে, ওই জন্য তিনি বারবার কিন্তু বিদেশ ভ্রমণ করছেন। কখনো জাপান যাচ্ছেন, রাশিয়া যাচ্ছেন, ইউরোপ যাচ্ছেন, জার্মান যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন। তার একটাই কারণ কি, যে আমাদের দেশের উন্নতি, সাহিত্য ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, এই যে ভাবনাটা, এই ভাবনাটার জন্য তিনি বারবার যাচ্ছেন। এবং বাইরে থেকে যা কিছু ভালো জিনিস, অর্থাৎ ইংরেজদের যে সবকিছু খারাপ তা কিন্তু তিনি বলছেন না। এবং তিনি একটা জায়গায় বলছেন যে তোমার ঘরে যখন আগুন লাগবে, তুমি যখন যদি পুকুর খনন করতে চাও, তাহলে সেটা বৃথা। আগুন লাগবে, তার আগুন নেভানোর ব্যবস্থা তোমাকে পূর্ব থেকেই করে রাখতে হবে আমাদেরকে। যখন ঘরে আগুন লাগবে, তখন যদি পুকুর করে জল খুঁজতে যাই আমরা, ততক্ষণ আমাদের সব ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই জন্য রবীন্দ্রনাথ বলছে যে ইংরেজদের যা কিছু ভালো সেটা আমরা গ্রহণ করি, খারাপগুলো আমরা বর্জন করি। এই যে ভাবনাটা রবীন্দ্রনাথের। এবং গান্ধীজি বারবার শান্তিনিকেতন আসছেন, তার সাথে পরামর্শ করছেন, এবং আরো যে ছাত্রছাত্রীদের বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করছেন, তাদের জন্য যে বিয়াস্থান হাসপাতাল তিনি তৈরি করবেন শান্তিনিকেতনে, সেখানকার শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী সকলের চিকিৎসা সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে, তার ব্যবস্থা তিনি করছেন। এবং যারা যাননি তারা যদি কখনো যাও, সেখানেও দেখবে শান্তিনিকেতনে। এবং সর্বোপরি বিভিন্ন ভাষা, বহু ভাষা, আজকে চাইনিজ বলো, জাপানিজ বলো, বিভিন্ন ভাষা সম্পর্কে শিক্ষার ব্যবস্থা করছেন ছাত্রছাত্রীদের জন্য। তারা সমস্ত ক্ষেত্রে যেন তারা পারদর্শী হয়, আমার ভারতবর্ষের সন্তানরা যেন পারদর্শী হয়। এবং আরেকটা বিষয় যেটা রবীন্দ্রনাথ বলছেন যে আমরা তো সবাই জন্মায় এবং মৃত্যু আমাদের স্বাভাবিক, এটা সবাই জানি, কিন্তু আমাদের যে জীবন, এই জীবনে আমরা যে কি করলাম, এই যে জীবনের মধ্যে দিয়ে, ব্যস্ততার মধ্যে দিয়ে মানুষের জন্য কিছু কাজ করে যাওয়া, মানুষের জন্য কিছু রেখে যাওয়া, সেটাই হচ্ছে তার লক্ষ্য। এবং রবীন্দ্রনাথ শুধু কবি নন বা শুধু তিনি সাহিত্যিক নন, তিনি যে আজকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যে একটা মহামানব রূপে তিনি পরিগণিত হয়েছে। নোবেল পুরস্কার তো তার কাজের স্বীকৃতি, সারা বিশ্ব তাকে কাজের স্বীকৃতি হিসেবে তাকে দিচ্ছে, যেটা এশিয়ার প্রথম এবং আমাদের বাঙালি হিসেবে আমাদের অবশ্যই গর্বের বিষয়।
কিন্তু তার বাইরেও তার যে সাধনা, শিল্প সাধনা, সেই শিল্প সাধনার যে জয় জয়গার হচ্ছে, সেটা তার যে গুণাবলী, তার যে এই যে নান্দনিকতা, তার যে এই যে সৃষ্টি ক্ষমতা, তাকে আমরা শ্রদ্ধা জানাই, তাকে আমরা স্যালুট জানাই। আরেকটা বিষয় বলবো যে রবীন্দ্রনাথ বারবার বলছেন যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই যে তার অভিব্যক্তি। এবং তিনি একটা কথা বলছেন যে আমি মরতে চাই না, মানুষের মাঝে, এই যে মানুষের মাঝে কারণ বলছেন যে আমি মানুষকে নিয়ে থাকতে চাই, মানুষের জন্য আমি কোনো কিছু করতে চাই। তাহলে অর্থাৎ রবীন্দ্রনাথের 80 বছরের জীবন কিন্তু সংগ্রামময় জীবন। এবং নিজের জীবনেও দেখবে যে 1938 থেকে 41 এইটা সময় তার অনেকেই মারা যাচ্ছে, প্রিয়জন, তার স্ত্রী মারা যাচ্ছে, তার সন্তান কন্যা মারা যাচ্ছে, তার ছেলে মারা যাচ্ছে, এত কিছু দুঃখ, এত কিছু কাটানোর পরেও তিনি কিন্তু তার কলমকে ছাড়েনি, তার লেখনীকে তিনি কিন্তু ছাড়েনি, তিনি লিখে যাচ্ছেন। একদম শেষ পর্বের দিকে যখন জন্মদিনে, রোগসজ্জায়, আরোগ্য, এই ধরনের কাব্যগ্রন্থগুলো তিনি যখন লিখছেন। এবং সর্বোপরি তিনি বলছেন যে আমরা সবাই তো বলি যে তাকে রোমান্টিক ভাবধারা, বাস্তবতা লেখা, কিন্তু ভুল কথা। রবীন্দ্রনাথ সবসময় বিশেষ করে নৈবত্যের কিছু কবিতায় যখন সাম্রাজ্যবাদী শক্তি, এখন যেমন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আমরা মূলত যেটা বলি যে পাকিস্তান উগ্রবাদকে সাপোর্ট করছে, তারপরে যুদ্ধ হচ্ছে, উগ্রপন্থাকে সাপোর্ট করছে বলে একটা যুদ্ধ হচ্ছে। ঠিক রবীন্দ্রনাথ কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে যে বিদেশি শক্তিগুলি, অর্থাৎ বৈদেশিক শক্তিগুলির যে আগ্রাসন নীতি, এই আগ্রাসন নীতির বিরুদ্ধে কিন্তু তিনি কলম ধরেছেন এবং আগ্রাসন নীতির বিরুদ্ধে তিনি বারবার প্রতিবাদ জানাচ্ছেন। এবং নাইট উপাধি যে প্রত্যাখ্যান, সুমিবাবু বললেন যে তিনি প্রত্যাখ্যান করছেন ব্রিটিশদের যে আগ্রাসন নীতির কাছে, তাদের অমানবিক যে অত্যাচার, নৃশংস যে হত্যাকাণ্ড, তার প্রতি তিনি প্রতিবাদ জানিয়ে নাইট উপাধি ত্যাগ করছেন। তো এইভাবে রবীন্দ্রনাথকে আমরা একটা সামগ্রিক রূপে আমরা ধরতে পারি না, তিনি একটা বিশাল, তার একটা রূপ, এই বিশাল রূপ আমাদের সাহিত্যে, আমাদের সমাজে, আমাদের ভাবনায়, আমাদের মননে কিন্তু প্রতিফলিত হচ্ছে। এবং আজকে আমি একটা কবিতা, একটু কবিতার লাইন দিয়ে শেষ করব বর্তমান আবহে। এবং সেখানেও বিশেষ করে নৈবদ্য কবিতা 65 সংখ্যক কবিতায় রবীন্দ্রনাথ বলছেন যে শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে, অস্ত গেল হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে। তাহলে এই যে রবীন্দ্রনাথ বলছে যে স্বার্থে স্বার্থে, তাহলে আজকে আমরা সেই স্বার্থের কথা আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ। রবীন্দ্রনাথ কত পূর্বে সে কথা বলে গেছে। তার সেই ভাবনাকে আমরা তো যদি এই যে রবীন্দ্রনাথ কেন প্রাসঙ্গিক, তার এই ভাবনার জন্য, তার এই চিন্তা ভাবনা, তার দর্শনের জন্যই আজও রবীন্দ্রনাথ আমার কাছে সমানভাবে প্রাসঙ্গিক, সমানভাবে গ্রহণযোগ্য। মননে তাকে স্বীকার করি, তাকে প্রণাম জানাই, তাকে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। সিলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো। আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। বুড়ো মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলো তখন আসবে বিকেলবেলা। আমি তাকে ধমক দিয়ে কাবো, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাবো, পার করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো। বলবো আমি, দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো খোকা আমার, সে খোকা আর নাই তো। আমি সেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন বল শুনিলে ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে, যত ইচ্ছে টাকা দিচ্ছি ছিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তরো। আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকায় আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো, দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট জামার মাপ, পড়তে গেলে আট হবে যে আমার। ধন্যবাদ। খুব সুন্দর।
সুন্দর করে আমাদের কবিতাটি শোনালো। এবার ডক্টর পিনাকি বোস আমাদের কলেজের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, কিন্তু তার আরও একটি পরিচয়, আমরা যাকে স্মরণ করছি সেই শান্তিনিকেতনের কৃতি ছাত্র পিনাকি বোস, তার মুখ থেকে শান্তিনিকেতন সম্পর্কে এবং রবীন্দ্রনাথ সম্পর্কিত যে ভাবনা তার, সেটুকু শুনব। নমস্কার, প্রিন্সিপাল স্যার আছেন এবং অন্যান্য টিচাররা। আজকে আমরা আলোচনা করছি, বেশিক্ষণ সময় নেব না একদম। আমরা জানি যে সময়টা রিলের যুগ, মানে সিনেমার থেকে কমে রিল হয়ে গেছে এখন, 5 মিনিটের রিল। তো আমি সময় ওইটুকুই নেব। তো আজকে আমরা আলোচনা করছি কি অদ্ভুত ব্যাপার, যাকে নিয়ে আমরা আলোচনা করছি সে তার জীবদ্দশাতেই বলে দিয়ে গেছে, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খালি। এত কনফিডেন্স গোটা পৃথিবীতে কারোর নেই। কেউ লিখতে পারবে এখন যে আগামী 100 বছর পরেও আমার কবিতাটা পড়া হবে? এই হচ্ছে কনফিডেন্স। তিনি প্রথম পৃথিবীর মধ্যে যিনি মৃত্যুকে নিয়ে গান গেয়ে গেছেন, মরণ তবু মম শ্যাম সমান। এখন রবীন্দ্রনাথ, আসলে আমরা রবীন্দ্রনাথকে মানে একটা কাঁচের ঘরের মধ্যে বেঁধে রেখে দিয়েছি মনে হয় আমার সমাজের ক্ষেত্রে। রবীন্দ্রনাথ মানে যেন ছোঁয়া যাবে না, যেন টাচ করা যাবে না, মানে একেবারে উপরে একেবারে ইন্টেলেকচুয়ালের একদম পুরো কাজটা। যারা বড় বড় ইন্টেলেকচুয়াল তারাই শুধু আলোচনা করতে পারে। আমরা যারা একটু কম বুঝি, কম জানি, কম আমাদের একটু খেলাধুলা করি, পড়াশোনা করি না, হ্যাঁ, তো আমাদের নাকি রবীন্দ্রনাথের কাছাকাছি যাওয়া যাবে না। তা আসলে কি তাই? একটু আগে একটা কবিতা বলছিল, কবিতাটাকে যদি ভালো করে মন দিয়ে শোনো, ভালো করে মন দিয়ে বোঝো, তাহলে বুঝতে পারবে আরে এইটা তো আমি। রবীন্দ্রনাথ লিখছে নিজে, সেই ছেলেটি বলে একটি পড়বে, এরা কবিতা লিখেছেন উনি, সঞ্চয়িতা বই আছে, মোবাইলেও পেয়ে যাবে, ছেলেটি বলে। তা সেই ছেলেটি একেবারে বাজে ছেলে, বাজে ছেলে মানে ধুরন্ধর বাজে ছেলে। পড়াশোনা তো করেই না, খেলাধুলা করে, পোকামাকড় নিয়ে রাখে। এমনকি আমি কলেজে পড়ছি, এটা আদৌ ঠিক হচ্ছে কিনা জানি না, সেই ছেলেটি স্কুলের মাস্টারমশাই ডেস্কে হেলে সাপ এনে রাখে। তাকে নিয়ে রবীন্দ্রনাথ লিখছেন, সে রবীন্দ্রনাথের হিরো। তা সেই ছেলেটি সম্বন্ধে লিখতে গিয়ে উনি বলছেন যে মার খাই দমাদম, প্রচুর মার খায়, লোকের ফল চুরি করে বেড়ায়, যেমন আমরা করি। তা সে হচ্ছে রবীন্দ্রনাথের হিরো। ব্যাপারটা রিয়েলাইজ করার চেষ্টা করো। তারপরে আমি লাস্টের 2 লাইন একটু পড়ছি, সেইটাকে নিয়ে কমপ্লেন আসছে। অম্বিকে মাস্টার, মানে যে মাস্টার মশাই যে স্কুলে পড়ে ছেলেটি, আমার কাছে দুঃখ করে গেল, শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো, শিশু পাঠ কবিতা যে রবীন্দ্রনাথ লিখেছেন, নিজের কথাই বলছে, কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুই, এমন নিরেট বুদ্ধি। অম্বিকে মাস্টার ওর কাছে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে বলছে এরকম কথা। পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুর কেটেছে, এত বড় বাঁদর। রবীন্দ্রনাথ বলছেন, লিখছেন, আমি বললুম সে ত্রুটি আমার, থাকতো ওর নিজের জগতের কবি, তাহলে উবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে, ও ছাড়তে পারত না। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে, আর সেই মেরি কুকুরের ট্র্যাজেডি। মানে আমরা এই সিলেবাসে পড়ছি, ঘোড়ায় আঘাত করছেন উনি। আমাদের যে সিস্টেম, আমরা যে পড়ছি, জোর করে সেমিনার রুমে বসে রাখছি, সেটাকে উনি বলছেন যে এখানে যে আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনাগুলো কি তাদের মনে লাগছে, তাদের কোথাও ভালো লাগছে, নাকি জোর করে পড়ানো হচ্ছে, জোর করে বসিয়ে রাখা হচ্ছে? এইটা হচ্ছে আসল, এইখানেই রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। অনেকে বলেন যে রবীন্দ্রনাথ এক্স্যাক্টলি কি করেছেটা কি? যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ রদ করে দিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রাম চেষ্টা করেছে, গান্ধীজি এই করেছেন। রবীন্দ্রনাথ আসলে কি করেছে? হাতে কলমে কি
দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ মনের মুক্তি দিয়েছেন। জীবনের প্রতিটি স্তরে যখন সব দিক অন্ধকার থাকবে তখন সঞ্চয়িতাটা নিয়ে বসো একবার, দেখবে সেখানে সলিউশন আছে। আর লাস্ট আমি আরেকটি কথা বলবো, একটা ঘটনার কথা বলবো। রবীন্দ্রনাথ তখন নোবেল প্রাইজ পেয়ে গেছেন, গোটা পৃথিবীতে তার নামে জয় জয়কার ডঙ্কা চলছে, স্বাধীনতা সংগ্রাম চলছে ভারতবর্ষে। কংগ্রেস মেন বিরোধী, কংগ্রেসের বড় বড় নেতা, যারা নেতা তারা বক্তব্য দিচ্ছে, জনসভা হচ্ছে, বাংলাতেও হচ্ছে। তখন যে জনসভাগুলো হতো সেগুলো যারা বক্তব্য রাখতেন তারা সব ইংরেজিতে বক্তব্য দিতেন, একদম একদম পিওর ইংলিশ। জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে সবাই। সামনে কারা তারা হচ্ছে মানে নর্মাল সাধারণ মানুষ, তারা কতটা বুঝবে। রবীন্দ্রনাথ গিয়ে বললেন যে ইংরেজিতে বলছেন আপনারা, সাধারণ মানুষ বুঝতে পারবে তো? বুঝতে পারছে না তো, শুধু তো এই জোর করে বসিয়ে রাখা হচ্ছে। যেমন সেমিনার রুম বা যেমন সিলেবাস পড়ানো, পাস করতেই হবে, অনার্সে পাস করতেই হবে, বা আমার কাছ থেকে চাপ, আসলে আমার এটা ভালোই লাগছে না, তবুও পড়তে হবে। তখন বললো না, আমরা ইংরেজি ছাড়া বাংলাতে বলতেই পারবো না, বক্তা যারা ইংরেজিতেই বলবো আমরা। সেই রবীন্দ্রনাথ, ধরো এই যে আমাদের একদম একদম ঐতিহাসিক সত্য, এরকম বক্তব্য দিতে উঠেছে, রবীন্দ্রনাথ নিচের পাতানিতে বসে রইলেন যে উনি যা ইংরেজিতে যা যা বক্তব্য হচ্ছে ওগুলোকে বাংলাতে তর্জমা করে বললেন। এই হচ্ছে রবীন্দ্রনাথ। আর তার অবদান, পৃথিবীতে তিনিই প্রথম পরিবেশের সঙ্গে মানুষকে কিভাবে থাকা দরকার সেটা শিখিয়েছেন বিশ্বভারতীতে। বিশ্বভারতীতে মানুষ এবং পরিবেশ কিভাবে হাতে হাত মিলিয়ে থাকতে হয় তিনি প্রথম প্রচলন করেছেন। আজকের সব থেকে ডেভেলপ কান্ট্রি আমেরিকা, সেখানে সব থেকে যেখানে কোর এরিয়া, সেখানে যারা থাকেন তাদের হচ্ছে গ্রাম, ওই সেই রবীন্দ্রনাথের সৃষ্টি, সেখান থেকেই নেওয়া গ্রাম। সেখানে কিছু ঘর, তার ভিতরে পুকুর আছে, নদী আছে, খেলাধুলার জায়গা আছে, সেখানে কোনোভাবেই কোনো পশুকে মারা যাবে না, কোনোভাবেই এতটুকু ঘাস হলে তার জন্য ফাইন হবে, ঘাসটাকে পরিষ্কার করতে হবে। ওই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে নিয়ে ওইখানে, আর আমরা তাকে নিয়ে কি করেছি, তাকে এরকম করে একটা ছবি রেখে দিয়েছি ঘরেতে, আর দুবেলা মাঝে মধ্যে প্রণাম করে নিয়ে ঠাকুর প্রণাম, এরকম করেই আমরা চালাচ্ছি, আগামী দিনেও চালাবো। তবে আমি মাঝে মধ্যে এরকম দু একটা কথা বলে দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ পিনাকি ঘোষকে। ছেলেরা কবিতার কথা বললে, তো এই সঙ্গে সঙ্গে আমিও একটি গল্পের কথা বলি, ছুটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুর। মানে ছেলেরা দুষ্টুমি হবে, আমরা এটা এখনো বিশ্বাস করি, মনে করি যে ছেলে যত বেশি মেধা ভালো, তার মাথায় বেশি ইন্টেলেকচুয়াল, সে তত দুষ্টু হবে। যত দুষ্টু বালক তারাই ভবিষ্যতে গিয়ে ভালো মানুষ হয়, এটা কিন্তু বাস্তব সত্য। তো ছেলেটা কবিতার যে সারমর্ম, একটা দুষ্টু বালকের কবিতা, কিভাবে সে অনেকগুলো বলেছে, আরও কিছু ছিল, শুধু হেলে সাপ না, গোবরে পোকা, হেলে সাপ, শুধু তাই নয়, কার গাছে আম পাড়ছে, কার গাছে ঢিল মারছে, এমনকি পাড়ার একটা ছেলে যাচ্ছে, তার মাথায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, একটা হাঁড়ি দিয়ে দিয়েছে, সে দেখতে পাচ্ছে না, এইভাবে মার খেয়েছে। শুধু তাই নয়, শেষের যেটা আরো ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সে ডুব দিয়ে, সাঁতার জানে না, জলে ডুব দেওয়ার নাম করে পড়ে ডুবছে, একজনকে তাকে তুলেছে, তাকে এসে পেটাচ্ছে, গাল দিচ্ছে, বকছে যে আমি পরীরা কাকুই দিয়ে চুলা চড়ানো দেখতে যাচ্ছিলাম তলায়, জলের তলায়, আমাকে তুলে নিয়ে আসলি। অর্থাৎ বালক তারা দুষ্টুমি করবে, তাদের খেলাধুলার সঙ্গে রবীন্দ্রনাথ এটাই বোঝাতে চেয়েছেন যে শুধু পড়াশোনা নয়, লেখাপড়ার সঙ্গে সঙ্গে এগুলো থাকতে হবে। মজার ছলে পড়া, মজার ছলে পড়া হলে সেই পড়াগুলো তাদের মস্তিষ্কে ঢুকবে। আমরা শেষ দিকে চলে এসেছি, আমরা শেষ করব স্নিগ্ধার আরও একটি গান শুনে আমাদের আজকের রবীন্দ্র স্মরণের শেষ হবে। স্নিগ্ধা,
তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও ঘুম ভাঙাইয়া তোমায় গান শোনাবো, চোখ দিয়ে তাই তো ডাকো, বুকে চোখ দিয়ে তাই তো ডাকো। দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ও দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নীড়ে, তরি এলো তীরে। এলো আধার ঘিরে পাখি এলো নীড়ে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না গো, দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ও দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিলে না যে। আমার পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। আমার পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ও ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো, ও দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। তাই তো আমায় জাগিয়ে রাখো, ও দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। খুব সুমধুর কণ্ঠে আমরা আরেকটি গান শুনলাম। আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এই যে জীবনের দুটি ধারা, কখনো সুখ কখনো দুঃখ, অবিমিশ্র কিছু হয় না। শুধু সুখ পেতে চাইলে তো হয় না, দুঃখ আসবেই, এটা অবধারিত। যেমন প্রত্যেকটারই জন্ম আছে, মৃত্যু আছে, তেমনি সুখ আছে, দুঃখ আছে। এই নিয়েই জীবন, রবীন্দ্র জীবনের এটাই মূল সত্য। সারা জীবন তিনি দুঃখ পেয়েছেন, দুঃখকে হাসির মাধ্যমে বরণও করেছেন। উপনিষদের একটা
বাণী আমরা জানি সবাই, সত্যম শিবম সুন্দরম। রবীন্দ্রনাথ তাকে অক্ষরে অক্ষরে পালন করেছেন। যা শিব তাই সুন্দর, তাই সত্য। অর্থাৎ সত্য, শিব এবং সুন্দরকে নিয়ে আমাদের জীবন যদি গড়ে ওঠে, সেই জীবন আমাদের অমূল্য রত্ন হিসাবে বিবেচিত হয়। আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করে শুধু তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নয়, তার কথা, তার বক্তব্য আমরা মর্মে মর্মে যেমন অনুভব করব, তেমনি চলার পথে জীবনে সেগুলোকে পালন করার চেষ্টা করব। তবেই রবীন্দ্রনাথের প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন সার্থক হবে। আমি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে এবার সমাপ্তি অনুষ্ঠান ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। বিদায় ঘন্টা বেজে গেছে, তো আমাদের এক্ষুনি আমরা শেষ করব। তবে তার আগে একটা খবর আছে। খবরটা হচ্ছে তোমাদের জন্য একটা করে মিষ্টির প্যাকেট আছে, তো তোমরা না নিয়ে চলে যাবে না। অনেকে দুর্ভাগা চলে গেল, হ্যাঁ, ছেড়ে চলে গেলে পরে শেষ পর্যন্ত থাকতে হয়, শেষ পর্যন্ত না থাকলে পরে পাওয়া মুশকিল। তো যে রবীন্দ্রনাথের কথা আমি বলছিলাম একটু আগে, স্নিগ্ধা যে স্নিগ্ধ গান শুনিয়ে গেল, এই যে গান, এই তোমরা কি করে তোমাদের এই দুজনকে এনসিসি রেখেছে বলতো? এনসিসির তোমরা তো নিয়ম কানুনই জানো না। তোমরা সবচেয়ে ডিসিপ্লিন হবে, সবচেয়ে ইনডিসিপ্লিন তোমরা। আমি যখন প্রথম বলতে এসেছিলাম তখন তোমরা গল্প করছিলে, সুমিবাবু যখন বলছিলেন তখন গল্প করছিলে। কিন্তু আমি অদ্ভুত ব্যাপার, এই শুক্রুল্লাহ এই দুজনকে নোট করে রাখবে, এদেরকে সাসপেন্ড করবে কয়েকদিনের জন্য, এনসিসি থাকবে না। যে রবীন্দ্রনাথের কথা বলছিলাম, যে গান আজকে আমরা একটু আগে শুনছিলাম, এই গানগুলি হচ্ছে আমাদের প্রত্যেকের অবচেতন মনে এই গানগুলো নিজে থেকেই গীত হয়। আমরা প্রিয়রঞ্জন দাসমুন্সির কথা জানি, তিনি দীর্ঘদিন কোমা অবস্থায় ছিলেন, তাকে নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শোনানো হতো এবং এই রবীন্দ্রসঙ্গীত শোনানোর ফলে তার কিন্তু অনেকটা দীর্ঘায়ু হয়েছিল। তিনি বেশ কয়েক বছর কোমাতে থাকার পরে তারপরে প্রাণত্যাগ করেছিলেন। যাই হোক, আমাদের একটা জিনিস, যারা অঙ্ক করতে বসছে তাদেরও ডিস্টার্ব হয় না যদি পাশে রবীন্দ্রসঙ্গীত চলে। এত মোলায়েম ব্যাপারটা, এত সুদিন, যেটা সুদিন, মানুষ একসঙ্গে মিশে যাচ্ছে, মনের সঙ্গে মিশে যায়, এই জায়গাটা কিন্তু রবীন্দ্রনাথের গানের একটা অন্যতম বৈশিষ্ট্য। যে পিনাকিবাবু যে কথাটা বলছিলেন, এও মনে হয় ছুটির কথা বলছিলেন সুমিতবাবুও, রবীন্দ্রনাথের মধ্যে এই একটা স্বাধীনতা, একটা জন্মগত স্বাধীন চেতনা ছিল। আমরা জানি রবীন্দ্রনাথকে যখন ওরিয়েন্টাল সেমিনারিতে পাঠানো হলো পড়তে, উনি কিন্তু স্কুলের ওই ধরা বাঁধা নিয়মকে মেনে নিলেন না। স্কুলে এই সময় ক্লাস করতে হবে, এই সময় বসতে হবে, এই সময় করতে হবে, নানা রকম এই ঘন্টাস করতে হবে ইত্যাদি। কোনো প্রথাগত শিক্ষার মধ্যেই থাকলেন না, অথচ সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিত্ব। কি না শিখেছেন তিনি বাড়িতে বসে, অবশ্য তার বাবার অনেক পয়সা ছিল, বাড়িতে বসে তিনি যে সমস্ত যে লেভেলের পড়াশোনাটা করেছেন, সেই পড়াশোনাটা আমরা সবাই করতে পারবো না। আমরা সরকারি ব্যবস্থাপনার সুযোগ নিয়ে এই কারণে যে ওখান থেকে কম খরচে শিক্ষা লাভ করে, আমরা কম খরচে শিক্ষা লাভ করি, আমরা কিছু ডিসিপ্লিন শিখি, কিন্তু অনেক সময় শুধু ডিসিপ্লিনটাই শিখে ফেলি, পড়াশোনাটা শিখি না। মানে পরীক্ষায় পাশ করি, কিন্তু ওই যে বললেন না আমাদের শিক্ষাকে আমরা বহন করেছি, কিন্তু বহন প্রকৃতির মাঝেই হয়, প্রকৃতির মাঝে ক্লাসরুমে কম, প্রকৃতিতে বেশি হয়। ওনার বিখ্যাত গান আমি একটু আগে স্নিগ্ধাকে বলছিলাম, তোমার এই জানা আছে কিনা, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, এই গানটা জানা আছে কিনা? ওর জানা নেই, তোলা নেই, সেই জন্য করতে পারলাম না। আসলে ওইটা তার জীবন দর্শন। উনি প্রতিষ্ঠান, বললাম না, শিক্ষাঙ্গনে শিক্ষা লুকিয়ে থাকে না, মানুষের মধ্যেই থাকে। আমরা প্রত্যেকে এক একজন রবীন্দ্রনাথ, কিন্তু আমাদের এই রবীন্দ্র চেতনা আমরা নিজেরা জাগ্রত করতে পারি।
আমরা এই জাগ্রত করার শিক্ষাটাই আমরা এখানে শিখতে আছি। শিক্ষা ব্যবস্থা আমাদের তাই দেয়। কোনো শিক্ষক কাউকে কিছু শেখাতে পারেন না, নিজের ভেতরে যেটা আছে সেটাকে নিজেকেই জাগ্রত করতে হবে এবং তার জন্য কিছু অনুশীলনের প্রয়োজন, সেই অনুশীলনটা আমাদের করতে হবে। তো রবীন্দ্রনাথ এটা করেছেন। আমি আমার বক্তব্যের মধ্যে একটা বড় অংশ মানে বাদ দিয়ে গেছিলাম নাটক। নাটক যে নতুন আঙ্গিকে হতে পারে, নাটক যে কতখানি রূপক ধর্মী হতে পারে, রবীন্দ্রনাথ সেটা কিন্তু করে দেখিয়েছেন। একই নাটক বারবার, এই রক্তকরবী নিয়ে এখন খুব বেশি চর্চা চলছে। এই মনে হয় এটা 100 বছর নাকি? হ্যাঁ হ্যাঁ 100 বছর পূর্তি হয়েছে রক্তকরবী। সেই রক্তকরবী নিয়ে একই রক্তকরবী কতবার যে পরিমার্জিত হয়েছে তার কোনো ঠিক নেই। সেটাই আমি বলতে চাইছি যে রবীন্দ্রনাথ কিন্তু একটা পারফেকশনের নাম, একটা নিখুঁত জায়গাতে উঠতে হবে। আমি বলছি আমরা প্রত্যেকেই কিছুটা হলেও রবীন্দ্রিক যদি হতে পারি, তাহলে আমরা কিন্তু এই যে আজকে জন্মবার্ষিকী পালন করলাম তার কিছুটা মাহাত্ম্য আমরা খুঁজে পাবো। অনেক অনেক ধন্যবাদ। তোমাদের নিমাই চলে এসছে টিফিন প্যাকেট, তাহলে তোমরা প্রত্যেকে টিফিনের প্যাকেট নিয়ে তারপরে যাবে।